Hello students, how are you all? I hope you are all doing well. তো চলো আজকে আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাসই করে ফেলেছি। পার্টস অফ স্পিচ থেকে আমরা ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা করব প্রিপোজিশন। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাসই হয়ে গেছে। তোমরা যারা আজকে প্রথম দেখছো এই ক্লাসটা, অলরেডি আগের ক্লাসগুলো তোমরা পড়ে নাও ভালো করে। দেন আজকের ক্লাসটা তোমাদের একটু ভালো করে করতে হবে, একদম শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যত ধরনের প্রিপোজিশন আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো আজকে আমরা দেখবো। বেশি এদিক ওদিক কিছু পড়বো না, কারণ বেশি পড়ে চাকরি পাওয়া যায় না, ঠিক আছে? যেগুলো এক্সাম ওরিয়েন্টেড একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা দেখবো। বাট সেগুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। যদি ওগুলো ভালো করে তোমরা বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। ওকে, চলো। প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি হয়? প্রিপোজিশন যদি দেখো, এই ওয়ার্ডটার মধ্যে কি আছে? পজিশন আছে না? এই ওয়ার্ডটার মধ্যে আছে কি? পজিশন। অর্থাৎ প্রিপোজিশন আমরা এখানে যেটা দেখবো, যেটাকে বেশি ইম্পর্টেন্স দেবো, সেটা হচ্ছে তার পজিশন নিয়ে। কোন পজিশনে বসে? ইন মানেও যা, ইনটু মানেও যা, আবার ইনসাইড, সবগুলো মানেই কি ভিতরে। ইন মানেও ভিতরে, ইনটু মানেও ভিতরে, আর ইনসাইড মানেও ভিতরে। তাহলে আমরা সেটা বুঝবো কি করে? তার জন্য কি দেখবো আমরা? পজিশন। পজিশন থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ইনটু কখন ইউজ হবে, কখন অন হবে, কোথায় অন টু হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা আজকে দেখবো। তাহলে প্রিপোজিশন, এখানে পজিশনের কথা বললাম। আরো একটা তার কারণ হচ্ছে প্রিপোজিশন বসে সাধারণত কার আগে বলতো? নাউন অ্যান্ড প্রোনাউনের আগে। নাউন অ্যান্ড প্রোনাউনের আগে আমরা প্রিপোজিশন দেখতে পাই, তার আগে নয়। প্রিপোজিশনের আর একটা কাজ হচ্ছে নাউন আর প্রোনাউনকে লিঙ্ক করে দেওয়া, একটা বাক্যের মধ্যে নাউন অ্যান্ড প্রোনাউনের মধ্যে সংযোগ ঘটানো, একটা রিলেশন তৈরি করা। তাহলে এই দুটো কাজ হচ্ছে প্রিপোজিশন। একটা হচ্ছে নাউন আর প্রোনাউনের আগে বসবে সবসময় প্রিপোজিশন, আর কি করবে প্রিপোজিশন? নাউন আর প্রোনাউনের মধ্যে একটা রিলেশন, একটা সংযোগ তৈরি করবে, ঠিক আছে? যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, দেখো যে হি ওয়েন্ট টু সি। হি ওয়েন্ট টু সি, সে কোথায় গিয়েছে? সমুদ্রতে গিয়েছে। দেখো সি এটা কি? নাউন, তাই না? আর দেখো দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার, এটা দেখো হাই কি? প্রোনাউন। তাহলে দেখলাম প্রিপোজিশন টু এখানে কার আগে বসছে? নাউনের আগে বসছে। আর দেখলাম বাই প্রিপোজিশন প্রোনাউনের আগে বসছে। তাহলে বুঝতে পারলাম যে প্রিপোজিশন নাউনের আগে বসে আর প্রোনাউনের আগে বসে। আর এইখানে হি, হি এর সাথে আমার যে পুরো বাক্যটা, ঠিক আছে, অথবা দ্য লেটার, দ্য লেটারের সাথে হার, এদের একটা সংযোগ ঘটাচ্ছে এই বাই ওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে? তাহলে একটা দেখলাম যে নাউন আর প্রোনাউনের আগে আমরা প্রিপোজিশন দেখবো, আর দুটো নাউন আর প্রোনাউনের মধ্যে সংযোগ তৈরি করে। এটাই হলো কি আমাদের প্রিপোজিশন। এবারে আমরা একটা একটা করে দেখবো যে প্রিপোজিশন কত রকমের হয়, কি কি প্রিপোজিশন হয়, কোথায় প্রিপোজিশন হয় না, কোনগুলো ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশনকে মোটামুটি 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে? এগুলো কোনো গ্রামার বইয়ে নেই, আমার আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করেছি যে এই 4 ধরনের প্রিপোজিশনকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি নো প্রিপোজিশন, যেখানে কোনো প্রিপোজিশনই বসে না। অনেক ওয়ার্ডে আমরা প্রিপোজিশন বসিয়ে দিই জোর জবরদস্তি, বা অনিচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় বসিয়ে দিই না জানার কারণে। তো ওইরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশন বসে না। আর কিছু আছে কনসেপচুয়াল প্রিপোজিশন, অর্থাৎ ইন কোথায় বসবে, ইনটু কোথায় বসবে, বিসাইড কোথায় বসবে, বিসাইডস কোথায় বসবে, ঠিক আছে, অ্যাট কোথায় হবে, ইন কোথায় হবে, এর জন্য কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। সেই কনসেপ্ট বেসিসে আমরা সেই প্রিপোজিশনগুলো সলভ করতে পারবো। এটা একটা গেল। আর একটা কি ধরনের হয়? সেম প্রিপোজিশন উইথ ডিফারেন্ট ওয়ার্ডস, ঠিক আছে, মানে একই ওয়ার্ড অথচ আলাদা আলাদা প্রিপোজিশন নেবে। যেমন দেখো ডাইড অফ, আবার ডাইড ফ্রম, আবার কিছু ওয়ার্ড আছে ডিলাইটেড। ডিলাইটেড এই ওয়ার্ড দিয়ে ডিলাইটেড ইনও হয়, আবার ডিলাইটেড কি হয়? ডিলাইটেড অ্যাট হয়। আবার আছে গুড ইন অথবা গুড অ্যাট, অর্থাৎ ওয়ার্ডটা একই কিন্তু প্রিপোজিশন কি আলাদা রকম নিচ্ছে, ঠিক আছে? তো এইরকম ডিফারেন্ট প্রিপোজিশন নেবে একই ওয়ার্ডে। যেমন ডাইড অফ, ডাইড ফ্রম কোথায় হবে, ফ্রম কোথায় হবে, অফ। আমরা এগুলো এক এক করে সব দেখব। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসেপচুয়াল প্রিপোজিশন, তারপরে একে একে আমরা ফিক্সড প্রিপোজিশনে যাব, নো প্রিপোজিশনে যাব, তারপরে আমরা ডিফারেন্ট প্রিপোজিশনে যাব, আস্তে আস্তে আমরা যাবো, ঠিক আছে? চলো প্রথমে দেখো যে কনসেপচুয়াল প্রিপোজিশন থেকে আজকে আমরা ক্লাসে অ্যাজ আ হোল আমরা কোন কোন প্রিপোজিশনগুলো আমরা করতে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে দেখো এখানে আছে অন, আপন অ্যান্ড অন টু, অ্যান্ড ইন, ইনসাইড অ্যান্ড ইনটু। এগুলোর মধ্যে আমরা কম্পারিজন করবো যে ইন কোথায় হবে, ইনটু কোথায় হবে, অন কোথায় হবে, আপন কোথায় হবে, অন টু কোথায় হবে।
আমরা কম্পেয়ার করে করে দেখবো, ঠিক আছে, যাতে করে আমাদের গুলিয়ে না যায় যে কোথায় অন হচ্ছে বা কোথায় অন টু হচ্ছে, যাতে করে আমাদের কোনো রকম ডাউট না থাকে। এরকম ভাবে দেখো এখানে যতগুলো আছে আমরা এক এক করে সবগুলো দেখবো, ঠিক আছে। তো আমি শুরু করে দিই, চলো এগুলোকে আর একটা একটা করে না বলে ডাইরেক্ট। প্রথমে দেখো অন, অন টু আর কি আপান। অন সাধারণভাবে আমি যদি একটা চিত্র আঁকি, দেখো, ঠিক আছে, এই দুটো চিত্রের মধ্যে আমি যদি বলি তোমাকে যে এটা একটা টেবিল ধরে নাও বা কোনো একটা ফ্ল্যাট সারফেস কিছু, ঠিক আছে। অন কোথায় বসবে? যখন কোনো জিনিস বা কোনো বস্তুর উপরে যখন সেটা উপরে থাকবে কিন্তু সেটা টাচ করে থাকবে, সারফেসের সঙ্গে টাচ করে থাকবে, ফাঁকা থাকবে না কিন্তু, একটু ভালো করে বোঝো, ঠিক আছে। আর অন টু একটা হচ্ছে কি অন টু। অন টু কোথায় হবে বলো তো? অন টু হবে, এটা কিন্তু অলরেডি আগে থেকে ছিল অন, এটা হচ্ছে অন। অন টু হবে অন টু হচ্ছে কি বাইরে থেকে গিয়ে আমি সারফেসে লাফ মারছি, ঠিক আছে। কোথায় গিয়ে পড়ছি? সারফেসের উপরে গিয়ে পড়ছি, কিন্তু আমি সারফেসকে ক্রস করে যাচ্ছি না, বা এই টেবিলটাকে বা এই দেওয়ালটাকে বা কোনো কিছুটাকে আমি এটা ক্রস করে যাচ্ছি না, আমি গিয়ে এই টেবিলের উপরে অথবা এই সারফেসের উপরে গিয়ে পড়ছি। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে দেখে নাও, আমি এখান থেকে জাম্প পেরে গিয়ে এখানে পড়ছি। এই তিনটা জিনিসকে একটু ভালো করে বোঝো। এটা হবে এটা হবে আপান। তিনটা ছবি একটু ভালো করে দেখো, এই ছবিটা মনে রাখলেই তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে অন, যেটা কোনো কিছু উপরে বোঝাবে, কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস, অর্থাৎ সারফেসে টাচ করে থাকবে, কন্ট্যাক্ট করে থাকবে। আরেকটা হচ্ছে অন টু, যেটা ওখানে থাকবে না অলরেডি, কিন্তু বাইরে থেকে গিয়ে সেইখানে গিয়ে পড়বে বা সেখানে গিয়ে অবস্থান করবে, কিন্তু সেটা সারফেসের উপরে থাকবে, টাচ করবে। আরেকটা হচ্ছে একটা কোনো জিনিসকে, কোনো দেওয়ালকে বা কোনো কিছুকে, টেবিলকে বা কিছু যাই বলো, সেটাকে ক্রস করে জাম্প করবে, সেটা কিন্তু ছোবে না, ওটাকে ক্রস করে পড়ে যাবে বা সেখানে ইয়ে করবে, এই বস্তুটাকে উপরে কোনো টাচ হবে না এখানে, তখন কিন্তু হবে আপান। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তিনটা ছবি কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এখন আমি জাস্ট ডায়াগ্রামটা আঁকলাম, এবারে তোমরা এক্সাম্পলটা দেখো। এখানে আমি এগুলো ডেফিনেশন এত বলছি না, তোমরা যদি ছবি ভালো করে বুঝে যাও সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। এবার যদি তোমরা দেখো যে হ্যাঁ, এক মিনিট, দেখো অন আর অন টু আর আপন আমরা কোথায় ইউজ করতে পারি, আমরা এক্সাম্পল সহকারে দেখি, চলো। প্রথম এক্সাম্পলটা যদি আমি দেখি, the bottle is on the desk. He put a bottle onto the desk. তারপরে দেখো, the cat is sitting on the table. তারপরে দেখো, the cat jumped. The cat jumped onto the table. আর একটা দেখো, the cat jumped upon the rat. এখন আমরা এই পাঁচটা এক্সাম্পল দেখো, তাহলে তোমাদের অন আর অন টু আর আপন নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। প্রথম হচ্ছে দেখো, দ্য বটল ইজ অন দ্য ডেস্ক। তার মানে কি এখানে অন কেন হচ্ছে? বোতলটা অলরেডি ডেস্কের উপরে আছে, তাহলে এখানে অলরেডি যেহেতু আছে, তো আমি বোঝাচ্ছি যে বোতলটি ডেস্কের উপরে, তাহলে এটা কি আমার কি হবে এখানে? অন, অন। আর এখানে দেখো, দ্য হি পুট দ্য বটল অন টু দ্য ডেস্ক,
অন টু দ্য ডেস্ক। এখানে অন টু কেন ইউজ করছি দেখো, হি পুট দ্য বটল, বোতলটা আগে অলরেডি আগে থেকে ছিল না ডেস্কের উপরে, বা সেটা সারফেস টাচ করে আগে থেকে তোমার ছিল না। এখানে কি হচ্ছে, পুট তাকে রাখা হচ্ছে, অর্থাৎ ছিল না, তোমার হাত থেকে তুমি তাকে রাখলে, অর্থাৎ তার একটা মুভমেন্ট হলো, আর তার একটা কি গতি তৈরি হলো, একটা মোশন হলো, জায়গা চেঞ্জ হলো। তো যখন তুমি কোনো কিছু মুভমেন্ট করে বা মোশনে যখন কোনো কিছু উপরে যখন তুমি রাখবে বা সেটা পড়বে, তখন সেটা কি হবে, অন টু, অন টু। তারপর দেখো, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপরে বসে আছে, অলরেডি সেই টেবিলের উপরে সারফেস টাচ করে সে বসে আছে, তার মানে অন। কিন্তু যদি বলি দ্য ক্যাট জাম্পড, জাম্প করে গেল, জাম্প করে টেবিলে গিয়ে পড়লো, তখন কি হবে, অন টু, অন টু। এখানে তার মুভমেন্ট তৈরি হলো, সে লাফ দিয়ে পড়লো, টেবিলের উপরে গিয়ে পড়লো, এখানে টেবিলের উপরে গিয়ে পড়লো। আর এখানে দেখো, দ্য ক্যাট জাম্পড আপন দ্য র্যাট, এখানে আপন কেন হবে, এটাও তো মুভমেন্ট হচ্ছে তাই না, তাহলে এখানেও তো অন টু হতে পারতো। মুভমেন্টের ক্ষেত্রে অন টু আর আপন দুটোই ইউজ হয়। অনেকে বলে যে অন টু জায়গায় আপনও লাগানো যায় অথবা অন টু লাগানো যায়, কিন্তু যদি আমি বুঝতে পারি যে জাম্প করে আমি ক্রস করে যাচ্ছি, মানে ধরে নাও এটা আমার একটা টেবিল, আমি এখান থেকে জাম্প পারলাম কি এখানে করলাম, আর একটা হচ্ছে ধরে নাও এটা আমার একটা টেবিল বা কিছু কোনো কিছু আছে, আমি এখান থেকে লাফ মেরে এখানে গিয়ে পড়লাম, এই যে ক্রস করে চলে গেলাম লাফ মেরে, এটা হচ্ছে আমার কি আপন, আর এটা হচ্ছে আমার কি আপন, আর এটা আমার হবে আমার কি অন টু। দেখো এখানে গিয়ে পড়লাম মানে সেই টেবিলের উপরে পড়লাম, আমি তাকে লাফ করে আমি পেরিয়ে যাইনি, যদি তার উপরে গিয়ে পড়ি হবে অন টু, আর যদি আমি পেরিয়ে যাই, যেমন বিড়ালটি কি করলো, বিড়ালটি ইঁদুরের ইঁদুরকে ধরতে গিয়ে কি জাম্প মারলো, তাহলে কি তাকে ক্রস করে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে আপন। দুটার ক্ষেত্রেই মোশন আছে, দুটার ক্ষেত্রেই তোমার মুভমেন্ট হচ্ছে, কিন্তু একটু আলাদা, যদি এটা উপরে গিয়ে পড়া হবে অন টু, আর যদি ক্রস করে যায় তাহলে কি হবে, আপন। এখন এক্সাম হলে তুমি তো বুঝতে পারবে না যে ক্রস করছে না এই উপরে গিয়ে পড়ছে, যদি স্পষ্ট বুঝতে পারো তখন তুমি অন টু লাগাবে, পড়ছে উপরে গিয়ে পড়ছে এখানে, আর যদি দেখো যে ওই জিনিসটাকে ক্রস করে যাচ্ছে তখন আমরা কি লাগাবো, আপন, আপন, ঠিক আছে। চলো এরপরে আমরা যে এক্সাম্পল গুলো আছে আমরা দেখি এরপরে টপিকটা, এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে, অ্যান্ড আপন হ্যাঁ স্যার। এই তিনটে, ওকে। এবার দেখো ইন আর ইনটু, ঠিক আছে। ইন মানেও কি বলতো, ইন মানেও কি ভিতরে, ভিতরে সেন্সে বোঝায়, আবার ইনটু মানেও তা একই রকম, ভিতরে। আরেকটা যে ইনসাইড, সেটা আমরা আসবো পরে। আগে আমরা ইন আর ইনটুর মধ্যে কম্পেয়ার করবো যে ইন কোথায় বসবে আর ইনটু কোথায় বসবে, ঠিক আছে। ইন হচ্ছে যেটা অলরেডি আগে থেকে যেমন অনের মতো পজিশন হয়েছিল, আগে থেকে ছিল, সেটা কিন্তু চেঞ্জেস হয়নি কিছু, বা তার গতি বা মোশন তৈরি হয়নি, মুভমেন্ট হয়নি, ঠিক আছে। সে অলরেডি আগে থেকেই কি, সে ঘরের ভিতরে ছিল বা কোনো কিছুর ভিতরে ছিল, তখন আমরা ইন বসাবো। কিন্তু ইনটু কখন হবে, যখন কেউ ঘরের মধ্যে প্রবেশ করবে, বাইরে থেকে ভিতরে আসবে। অর্থাৎ যদি আমি ডায়াগ্রাম আঁকি, যদি আমি ডায়াগ্রাম আঁকি, যে ধরে নাও এটা একটা আর এটা একটা, তাহলে ইন আমি বলছি যে অলরেডি ভিতরে আছে, আর এ বাইরে থেকে ভিতরে ঢুকছে, এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে কি ইনটু। বেসিক ডিফারেন্স হচ্ছে এটা ইন আর ইনটুর মধ্যে। যদি বলি যে হি ইজ ইন অর ইনটু দ্য রুম, কি হবে, সে তো ঘরের মধ্যে আছে, এখানে তো কিছু বলা হচ্ছে না সে প্রবেশ করছে কি যাচ্ছে এরকম কিছু কি বলছে, তাহলে কি হবে, এখানে ইন হবে, তাই না। এখানে ইনের পরিবর্তে তুমি বলতে পারো ইনসাইডও হবে, আমরা আসছি ভিতরে বোঝালে ইনসাইডও হয়, কিন্তু তার কিছু ইয়ে আছে, কিছু রুলস আছে, সেগুলো আমরা বলবো। ইনসাইডও ভুল হবে না, কিন্তু জেনারেলি যদি ভিতরে বোঝায় আমরা এখানে ইন ইউজ করবো, ইনটু না, ইনটু না। তারপরে দেখো হি ওয়েন্ট ইনটু অ্যান্ড ইন দ্য রুম, দেখো সে গেল, রুমের দিকে গেল, ওয়েন্ট কথাটা আছে এখানে, তাহলে কি হবে, ইন হবে না ইনটু হবে, ইনটু হবে, ইনটু হবে, তাই না। ওকে, তারপরে দেখো দ্য ওয়াটার টার্নড ইনটু অর ইন আইস, এটা কি হবে বলতো, কিন্তু ইনটু কেন বলতো, কারণ ওয়াটার থেকে আইসে চেঞ্জ হলো। একদম চেঞ্জ হচ্ছে, আমি এখানে বলিনি, একটা ইয়ে ছিল, মিডিয়াম যদি চেঞ্জ হয়, একটা জিনিস থেকে যদি আরেকটা জিনিসে পরিবর্তন হয় কোনো কিছু, তখনও আমরা সেখানে ইনটু ইনটু প্রিপোজিশন নিয়ে আসি, সেখানে ইন আমরা আনবো না। এটা কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু একটা জিনিস থেকে আরেকটা জিনিসে যখন চেঞ্জেস হবে, পরিবর্তন হবে, তখন আমরা সেখানে ইনটু নিয়ে আসবো। দেখো যে হার্ড ওয়ার্ক ক্যান টার্ন ইউর ড্রিম ইনটু ইউর রিয়েলিটি, তোমার পরিশ্রম তোমার স্বপ্নকে সত্যি পরিণত করবে। তাহলে এখানেও দেখো তোমার পরিশ্রমটা কিসে পরিণত হচ্ছে, তোমার রিয়ালিটিতে,
তোমার তোমার যেটাকে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তাহলে হার্ডওয়ার্কটা রিয়েলিটিতে পরিণত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? ইনটু। ইনটু। ক্লিয়ার? মূলত এই জায়গা থেকেই আসে যে ইন হচ্ছে পজিশন, অর্থাৎ আগে থেকেই ভিতরে আছে, ইনটু ভিতর থেকে বাইরে যাবে, বা বাইরে বা কোনো জায়গা থেকে ভিতরে আসবে, যেটা যে কোনো কিছুই হতে পারে। আর যদি কোনো চেঞ্জেস হয়, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের পরিবর্তন হয়, সেখানে আমরা ইনটু ব্যবহার করবো। এই তিনটা জিনিস মনে রাখলে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। এবার দেখো আরো এক্সাম্পল আছে। প্রিপোজিশন এটা এমন একটা জিনিস, এখান থেকে যত কনসেপ্ট যারা পড়বে তার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ কনসেপ্ট তুমি জাস্ট দেখে নিলে ইন হয়, এখানে ইনটু হয়, ব্যাস। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করতে যাবে দেখবে অনেক ব্যতিক্রমী আসবে, কি অনেক তোমার ডাউট তৈরি হবে। তার জন্য আমি এখানে অনেক এক্সাম্পল লিখেছি, ঠিক আছে? দেখে নাও একবার। দ্য স্টুডেন্ট ওয়াকড ইন অ্যান্ড ইনটু দ্য রুম। কি হবে বলো এটা? ওয়াকড ইন অ্যান্ড ইনটু দ্য রুম। দেখো স্টুডেন্ট হেঁটে যাচ্ছে রুমের দিকে, তাহলে এখানে মোশন বা গতি তৈরি হচ্ছে, বা তার মুভমেন্ট হচ্ছে ইনটু, সে রুমের দিকে যাচ্ছে। তারপর দেখো হি ওয়াজ সুইমিং ইন অ্যান্ড ইনটু দ্য রিভার। এটা কি হবে বলো তো? কে বলতে পারবে? ইন হবে না ইনটু হবে? হি ওয়াজ স্যার ইন সুইমিং। হবে। হ্যাঁ, ইন হবে। ইন হবে। কেন ইনটু হবে না বলো তো? অনেকে স্যার ও ভাববে হয়তো যে সুইমিং। রিভারের মধ্যেই সুইম হ্যাঁ, করছে। একদম একদম ভেরি গুড। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। অলরেডি সে রিভারের মধ্যেই আছে, সেখানে সে সুইম করছে। সে তো বলেনি যে সে রিভারের দিকে যাচ্ছে, এরকম কিছু বলা হয়নি সেখানে, ঠিক আছে? তারপরে দেখো হি পুট দ্য পেন ইন অ্যান্ড ইনটু দ্য পকেট। এটা কি হবে বলো? দেখো সে পেন রাখছে, অর্থাৎ সে তার বাইরে ছিল, পেনটা সে পকেটে ঢুকাচ্ছে। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তার মানে কি হবে? ইনটু। ইনটু। আর যদি আমি পুট ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই, তাহলে জাস্ট আমি বলতে পারি যে দ্য পেন ইন হিজ পকেট। আমি যদি এভাবে বলি যে পেনটা তার ভিতরে আছে, তার পকেটের ভিতরে আছে, তাহলে ওখানে জাস্ট ইন বা ইনসাইড তুমি ইউজ করতে পারো। কিন্তু সে রাখছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিয়ে যাচ্ছে, তখন কি হবে? ইনটু। ইনটু। তারপরে দেখো দ্য মেশিন প্রসেসেস অ্যাপেলস ইনটু অ্যান্ড টু। কি হবে? ইনটু জুস। অ্যাপেল থেকে দেখো জুসে পরিণত হচ্ছে। দ্য মেশিন প্রসেস অ্যাপেলস ইনটু দ্য জু। তাহলে কি হবে? এটাও দেখো চেঞ্জেস হচ্ছে, মিডিয়াম চেঞ্জ হয়ে গেল। অ্যাপেল ছিল, সেটাকে মেশিনের মাধ্যমে জুস তৈরি করে ফেলা হলো। তাহলে ইনটু। ইনটু। ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে ভালো? একদম একদম, এক্সাম্পল দিয়েই তোমাদের ক্লিয়ার হবে। রুলস পড়ার থেকে এক্সাম্পলে বেশি ক্লিয়ার হবে। দেখো, ট্রান্সলেট দ্য প্যাসেজ ইন অ্যান্ড ইনটু দ্য এক্সাম্পল। এটা কি হবে বলো? ট্রান্সলেট ইনটু। দ্য প্যাসেজ ইনটু ইংলিশ। ভেরি গুড। তারপরের লাইনটা, ট্রান্সলেট দ্য প্যাসেজ ফ্রম হিন্দি ইনটু ইংলিশ। এটা কি হবে কেউ যদি বলতে পারো? ইন হবে না ইনটু হবে না টু হবে? টু এটা হবে। স্টার মার্ক দিয়ে রাখলাম। টু স্যার টু হবে। হবে। টু হবে, ভেরি গুড। কেন বলো তো? এখানে ফর্ম আছে, ফর্ম। হিন্দি। ফর্ম, হ্যাঁ। ঠিক আছে? ফর্ম আছে, যার জন্য ফর্মের সাথে টু হবে। ফর্ম ইনটু বা ইন হয় না। এখানে কি হচ্ছে? তুমি প্যাসেজটাকে হিন্দিতে ইংলিশে তুমি ট্রান্সফার করছো, ট্রান্সলেট করছো, মানে কি মিডিয়াম চেঞ্জেস হচ্ছে, কিন্তু হলো এটা একটা ব্যতিক্রমী, কারণ এখানে ফর্ম আছে, তার কারণে আমি ইনটু বসাতে পারবো না, টু বসাবো। তাহলে দেখো এত রকম ভাবে আসতে পারে, যত রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, আমি সবগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। এর থেকে আশা করি তোমাদের বাইরে কিছু আর আসবে না। এখন দেখো এন্টার আর ইনটু। এতক্ষণ আমরা দেখলাম যে ইনটু হয়, তাই না? ইনটু হয় কোথায় হয় বলো তো? যতক্ষণ আমরা বললাম যে মোশন হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ভিতর থেকে বাইরে থেকে ভিতরে আসবে, তখন ইনটু ব্যবহার হবে। কিন্তু যদি সেই ইনটু ওয়ার্ড তার আগে যদি এন্টার্ড ওয়ার্ডটা চলে আসে, এন্টার ওয়ার্ড, তাহলে সেখানে আমরা ইনটু লাগাতে পারবো না। এন্টার্ড ইনটু দ্য ক্লাস, হি এন্টার্ড ইনটু দ্য ক্লাস, হামেশা এরকম দেখতে পাবে, কিন্তু সেন্টেন্সটা কি? ভুল। ভুল। কারণ কি হচ্ছে? এই এন্টার ওয়ার্ডের সঙ্গে ইনটু যায় না, ইনটু নেয় না। এটা একটা এক্সেপশনাল কেস বলতে পারো, ঠিক আছে? এন্টার্ড ইনটু হবে না। হি এন্টার্ড দ্য ক্লাস, অনলি হি এন্টার্ড দ্য ক্লাস। তারপরে দেখো রাজু এন্টার্ড ইনটু দ্য রুম। সেম জিনিস, আবার এখানে এন্টার্ড আছে, কিন্তু ইনটু চলে এসছে, ইনটু হবে না। রাজু এন্টার্ড দ্য রুম। তারপরেটা দেখো, শি ওয়াকড ইনটু দ্য রুম। এটা কি হবে বলো তো? শি ওয়াকড ইনটু দ্য রুম। তো ইনটু হবে না, হবে না? ঠিক আছে। ঠিক আছে। কেন বলো তো? এখানে ওয়াকড আছে, এখানে কি এন্টার্ড বলে কোনো ওয়ার্ড আছে? এন্টার শব্দটা নেই, তাহলে ওয়াকড আছে, তাহলে ওয়াকডের সঙ্গে ইনটু যাবে, যেহেতু সে হেঁটে যাচ্ছে রুমের দিকে, তাহলে ইনটু দ্য রুম। ইনটু দ্য রুম। ক্লিয়ার? ওকে, চলো
আমি এতক্ষণ কি বললাম যে এন্টারের সঙ্গে ইনটু হয় না, কিন্তু সব জিনিসের ব্যতিক্রম আছে, আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, ইংলিশ গ্রামারও আছে, আমাদের জীবনেও আছে। সুতরাং আমরা এক্সেপশনাল গুলো একটু দেখবো, খেয়াল রাখবো, যাতে করে আমরা ওই মুখস্থ করে না চলে যাই যে এন্টার থাকা মানে ইনটু হবে না, তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে। কিছু এক্সেপশনাল গুলো আমরা দেখবো। দেখো, এন্টারের সাথেও সাথেও ইনটু হয় কখন, সেটা যদি এগ্রিমেন্ট বোঝায়, কোনো কিছু এগ্রিমেন্ট করা বা অ্যালায়েন্স তৈরি করা, অথবা অনেকে একসঙ্গে বসে ডিসকাশন করছে বা ইমোশনস কিছু আলোচনা হচ্ছে বা সেখানে কিছু ঘটছে, সেখানে আবার এন্টারের সঙ্গে ইনটু তুমি লাগাতে পারবে, সেটা লাগাতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন তারা ধরে নাও একটা এগ্রিমেন্টে পৌঁছালো, বলি না আমরা যে তারা একটা আলোচনা করলো, পরে একটা এগ্রিমেন্ট করলো বা এগ্রিমেন্টে পৌঁছালো। তাহলে এখানে দেখো এন্টারের সঙ্গে ইনটু হবে, হবে, ইন হবে না এখানে। দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। সাধারণভাবে ইন আর ইনটু কোথায় হয় পড়ে গেলাম, ওইভাবে পড়লে এখন আর চাকরি হবে না। ঠিক আছে, এখন তোমাকে একটু ডিটেলসে পড়তে হবে। তুমি সব জায়গায় পেয়ে যাবে ওরকম, কিন্তু যতক্ষণ না তুমি ডিটেলসে পড়বে ততক্ষণ তুমি অনেক কোশ্চেন তুমি করে আসতে পারবে না, ভুলভাল করে আসবে। কারণ কনসেপ্ট তোমাকে একটু ভালো রাখতে হবে। সবাই তো ইন কোথায় হয় ইনটু কোথায় হয় জানে, কিন্তু এই ব্যতিক্রম ওয়ার্ডগুলো, এই ব্যতিক্রম জায়গাগুলোতে তোমাকে আলাদা করে দেবে, যেগুলো সবাই করবে না। ঠিক আছে, তারপরে দেখো, দ্য টু কান্ট্রিজ এন্টার্ড ইন অ্যান্ড ইনটু আ পিস ট্রিটি। দেখো তারা একটা এগ্রিমেন্টের দিকে যাচ্ছে। পিস ট্রিটি মানে কি? ট্রিটি কোনো একটা চুক্তি হচ্ছে, তাহলে চুক্তি হওয়া, একটা এগ্রিমেন্ট হওয়া। তাহলে এখানেও কি হবে? দ্য টু কান্ট্রিজ এন্টার্ড ইনটু 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 আ পিস ট্রিটি। তারপরে দেখো, হি এন্টার্ড into and to a long discussion with his friend. তাহলে হি এন্টার্ড, এন্টারের সঙ্গে ইনটু দেখে তোমাদের মনে হবে যে রুলস স্যার পড়িয়েছিল, এন্টারের সঙ্গে ইনটু হয় না, কিন্তু হবে কেন? ডিসকাশন, ডিসকাশন ওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, তাহলে এই হলো এন্টারের সঙ্গে ইনটু হয়, আবার এন্টারের সঙ্গে ইনটু হয় না, আমরা জানলাম। আর একটা জিনিস মনে রাখতে পারো যে এখানে দেখো লেখা আছে এন্টারের অর্থ, যেখানে প্লেস অর্থ হবে না। এখানে কি এন্টারের অর্থ প্লেস হচ্ছে? দেখো, দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, অর্থাৎ তারা এগ্রিমেন্টে যাচ্ছে, তার মানে কোনো প্লেসের বিষয় আসছে। এখানে এন্টার্ড মানে এখানে কোনো প্লেস কিছু মানে বোঝাচ্ছে যে কোনো জায়গাতে আসছে। যেখানে ওই সেন্সটা আসবে না সেখানে তোমরা ইনটু ইউজ করতে পারো, কিন্তু সাধারণত এই ওয়ার্ডগুলোর মধ্যেই আসে, এর বেশি বাইরে তেমন কিছু আসে না, ওই জন্য আমি লিখে দিয়েছি ওয়ার্ডগুলো। ক্লিয়ার? স্যার অ্যালায়েন্স মানেটা কি? অ্যালায়েন্স মানে কোনো কিছুতে একতাবদ্ধ হওয়া, একসাথে কাজ করা। ঠিক আছে, যেমন অনেক কোম্পানির মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি হলো, তারা একতাবদ্ধ হয়ে কোনো চুক্তি করলো, ওটাকে বলা হয় অ্যালায়েন্স। চলো, আরো একটা এখানে নোট আছে, দেখো আরো একটা এক্সেপশনাল কেস আছে ইন আর ইনটুর জন্য, সেটাও আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কিছু ওয়ার্ড আছে, আমি বললাম যে এন্টারের সঙ্গে কখনো ইনটু হয়, আবার কখনো ইনটু হয় না। আবার একই রকম ভাবে তোমাদেরকে বলেছিলাম যে ইনটু মোশন যখন হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বাইরে থেকে ভিতরে আসবে, তখন ইনটু হবে। কিন্তু এখানে দেখো, আমি বলছি যে হি থ্রিউ দ্য পেপার, সে পেপারটা ছুড়ে দিল কোথায়? ডাস্টবিনে। তাহলে এখানে দেখো, আমাদের জেনারেল যে আমরা রুল পড়েছি, সে রুল অনুযায়ী আমাদের কি হওয়ার কথা, যে পেপারটাকে ছুড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। তাহলে এখানে পেপারটা এক জায়গায় ছিল, ডাস্টবিনের ভিতরে ফেলে দিচ্ছে, তাহলে কি হবে? ইনটু হওয়ার কথা, তাই না? হওয়া তো উচিত। কিন্তু এই থ্রো অ্যান্ড থ্রিউ, প্রেজেন্ট বা পাস্ট টেন্স যাই বলো, যদি থ্রিউ থাকে অথবা থ্রো থাকে, এই ওয়ার্ডের সাথে আবার ইনটু হয় না, ইনটু হয় না, এখানে আবার ইন লাগাতে হবে তোমাকে। বুঝেছো? এই স্পেশালি এই ওয়ার্ডটাকে মনে রাখবে, যে থ্রি ওয়ার্ড যখন আসবে তখন যদি ইন আর ইনটু অপশনে আবার আসে, তখন আবার কি হবে? ইন, ইন দ্য ডাস্টবিন। আর এই এক্সেপশনাল কেসগুলোই তোমাদের আসবে। ঠিক আছে, তারপরে দেখো, হি থ্রিউ দ্য বল ইন অ্যান্ড ইনটু দ্য রিভার। দেখো এখানে থ্রিউ আছে, বলটাকে নদীতে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তার মানে কি হবে? ইন, ইন। তাহলে এই আমাদের গেল ইন, ইনটু, অ্যান্ড, যা যা ছিল এখানে এক্সেপশনাল কেসগুলো আমরা এখানে আলোচনা করলাম। এখন দেখো, আরেকটা আমরা কম্পেয়ার দেখবো, সেটা হচ্ছে কি ইন আর ইনসাইড আর ইনটু। ঠিক আছে, আমি অলরেডি আগেই বলেছি যে ইন কোন একটা পজিশন বোঝাবে, অর্থাৎ ভিতরে এসে থাকবে, তার কোনো মুভমেন্ট হবে না, সে আগে থেকেই ভিতরে আছে। ইনটু মানে তার মুভমেন্ট হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। আর ইনসাইড, এটার মানেও তো ভিতরে। তাহলে দেখো, ইনসাইড মানে সাধারণত যখন কোনো কিছুর ভিতরে চারদিকে ক্লোজ থাকে, এটাকে আমি বলতে পারি, ধরে নাও এটা একটা গ্লাস, ঠিক আছে, উপরটা খালি আছে, এক মুখ খোলা, এখানে আমি ইন বসাতে পারি। ঠিক আছে, আর এটা একটা, ধরে নাও ঘর বা রুম বা কিছু, আমি বাইরে থেকে ভিতরে এলাম, এটা একটা ভিতরে আসা হলো। আর একটা হলো কি, একটা বক্স ধরে নাও, চারদিকে বন্ধ, ভিতরে কিছু একটা আছে। তাহলে এই তিন ধরনের ক্যাটাগরি, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে ইনটু, আর এটা হচ্ছে কি ইনসাইড। ইনসাইড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু কখনো কখনো ইন আর ইনসাইডের মধ্যে অনেক সময় দেখা যায় যে হি ইজ ইন দ্য রুম আমরা বলি, অ্যাকচুয়ালি ওটা হওয়া উচিত ছিল গ্রামাটিক্যালি হি ইজ ইনসাইড দ্য রুম। আসলে রুমটা অনেক সময় কি হয়, খোলা থাকে,
জানলা দরজা থাকে, যার জন্য ওই সেন্সে অনেক সময় আমরা ইন ব্যবহার করি। কিন্তু যদি বলো যে অনেক, যেমন ধরো দ্য মিল্ক ইনসাইড দ্য বোটল, বোতল কি অনেক ছোট এবং আবদ্ধ, এটা পুরোপুরি চারিদিকে বদ্ধ থাকে, ক্লোজড এরিয়া, যার জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, ইনসাইড দ্য বটল। আর গ্লাসটা আমরা কি, গ্লাস তো এরকম থাকে তাই না, উপর দিকটা খোলা থাকে, যার জন্য আমরা এখানে ইন ইউজ করছি, দ্য মিল্ক ইজ ইন দ্য গ্লাস। তারপরে দেখো দ্য মিল্ক পোর্স ইনটু দ্য গ্লাস, মিল্ক গ্লাসে ভরা হচ্ছে। তাহলে ভরা হচ্ছে মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ঢালছি, মিল্ককে আমি ঢালছি গ্লাসে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানে কি হবে, এটা ইনটু দ্য মিল্ক পোর্স ইন দ্য গ্লাস হবে না, কারণ এখানে পোর ওয়াটার চলে এসছে, ভরা হচ্ছে, ঢালা হচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো দ্য লেটার ইজ ইনসাইড দ্য এনভেলপ। দেখো ইনসাইডের প্রপার ইউজেস দেখো, চিঠিটা কার মধ্যে আছে, এনভেলপ খামের ভিতরে আছে। খাম আমরা কিরকম জানি, যেটা পুরো এনক্লোজ থাকে, চারদিকে বন্ধ থাকে, কোনো খোলা থাকে না অপশন, আমরা দেখতে পাই না বাইরে থেকে। তাহলে সেই রকম সেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইনসাইড ব্যবহার করতে পারি, দ্য লেটার ইজ ইনসাইড দ্য এনভেলপ। তারপরে দেখো যে বিড়ালটি বক্সের ভিতরে আছে, তাহলে এখানেও কি হবে, ইনসাইড। ক্লিয়ার? চলো, তাহলে ইনসাইড আর ইনটু এর পজিশনগত যে বিষয়টা পার্থক্য আছে, তোমরা কি সেটা বুঝতে পেরেছো সবাই, যে কোথায় ইন হবে আর কোথায় ইনটু হবে আর কোথায় ইনসাইড হবে? ক্লিয়ার হলে আমাকে একটু বলো যে স্যার ইয়েস। দেন নেক্সট স্লাইডে আমরা যাবো। ওকে, ঠিক আছে, চলো। আরেকটা দেখো, এখানে দুটো ফ্রেজ আছে, একটা হচ্ছে কি দেখো, ইন দা ক্লাস, আর একটা হচ্ছে ইনসাইড দা ক্লাস। আমরা বলি না অনেক সময় যে হি ইজ ইন দা ক্লাস, আবার কখনো বলি হি ইজ ইনসাইড দা ক্লাস। আসলে হি ইজ ইন দা ক্লাস যখন বলছি বা দ্য স্টুডেন্টস আর ইন দা ক্লাস যখন বলছি, এখানে এর অর্থটা কিন্তু এমন নয় যে তারা ভিতরে আছে, যে স্টুডেন্টরা ক্লাসের ভিতরে আছে। এখানে ইন দা ক্লাস মানে হচ্ছে কি, তারা ক্লাসে আছে, অর্থাৎ তারা ক্লাস করছে, এই সেন্সে বোঝাচ্ছে এখানে। তাই ইন দা ক্লাস লার্নিং অর অ্যাটেন্ডিং মানে তারা ক্লাসে, ওখানে তারা কি করছে, ক্লাস করছে, তারা কিছু শিখছে, ওই সেন্সে এখানে ইন দ্য ক্লাস বোঝাচ্ছে। আর যদি আমি ভিতরে বোঝাতেই চাই তাদের অবস্থানগত কারণে, তখন আমরা ব্যবহার করব যে দ্য স্টুডেন্টস আর ইনসাইড দ্য ক্লাস। তাহলে এই দুটো সেন্টেন্সের কিন্তু সেন্সটা আলাদা। ইন দ্য ক্লাস বললে তোমরা ভাববে যেটা লার্নিং বা এডুকেশনাল পারপাসে তারা ওখানে ক্লাস করছে, এই সেন্সে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে ইনসাইড বললে ভাববে যে তারা ভিতরে, তাদের অবস্থানগত স্থানটা বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে ইন রিলেটেড যত রকমের, ইন আর ইনটু রিলেটেড যত রকমের প্রবলেমস আসতে পারে, আমি সব রকম ভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবার দেখো ইন আর এখানে অ্যাট, ঠিক আছে, ইন আর অ্যাট আমরা কম বেশি জানি যে ইন আর অ্যাট কোথায় কোথায় ব্যবহার হয়। প্লেসের ক্ষেত্রে ছোট জায়গা হলে আমরা অ্যাট ব্যবহার করি, আর বড় জায়গা হলে, কোনো লার্জ এরিয়া হলে আমরা কি ব্যবহার করি, ইন। এটা তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরে আসছি। তাহলে যদি আমি দেখি যে ছোট এরিয়া আমরা কি ভিলেজকে বলতে পারি বা টাউনকে বলতে পারি, স্ট্রিট বা কোনো কলোনি, ছোট কলোনি, সেগুলোকে আমরা এখানে অ্যাট ব্যবহার করতে পারি। আবার কোনো সিটি বা কোনো স্টেটের কথা বললে বা কোনো দেশের কথা বললে, অথবা মহাদেশ, অথবা কোনো ওপেন প্লেস, বড় কোনো ওপেন প্লেস যদি আমরা বোঝাই, সেখানেও আমরা ইন ব্যবহার করতে পারি। ইন আর অ্যাটের ক্ষেত্রে এটা আমরা প্লেস হিসাবে দেখলাম, জায়গার বেসিসে। জায়গা যদি ছোট হয় তাহলে অ্যাট হবে, আর জায়গা যদি বড় হয় তাহলে ইন হবে। এটা নিয়ে আশা করি তোমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার এখানে কথা নয়। আরেকটা দেখো যে ইন আর অ্যাট টাইমের বেসিসে ইউজ হয়। তাহলে প্লেস গেল, এখন আমাদের টাইমের বেসিসে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে অ্যাট ছোট কিছু বোঝায় আর ইন বড় কিছু বোঝায়। টাইমের ক্ষেত্রে আমাদের ছোট বড় আছে, তাই না? ছোট বড় কেমন, যদি একটা ফিক্সড টাইম বোঝায় বা কোনো অল্প সময়ের জন্য বোঝায়, যেমন বলে না 2 PM 3 PM 10 o'clock, দেখো স্পেসিফিক একটা টাইম তোমাকে বলে দিচ্ছে। তাহলে স্পেসিফিক টাইম ওটা কি, একটা নির্দিষ্ট টাইম বা ছোট একটা টাইম ওই সময়ের জন্য। তাহলে সেগুলোকে আমরা এখানে কি বসাতে পারি, ইন সরি অ্যাট 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 7 o'clock, অ্যাট 7 o'clock, অ্যাট 4 PM 5 PM, তাই না? এরকম ভাবে আমরা এই ছোট সময়ের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাট। আবার দেখো ডন ডাস্ক মানে কি, ডাস্ক মানে হচ্ছে তোমার ওই সন্ধ্যার সময়টাকে, বিকাল থেকে যখন সন্ধ্যার দিকে ওই সময়টা যাচ্ছে, ওই সময়টাকে ডাস্ক বলে। সানরাইজ, সানসেট, নুন, মিডনাইট, এগুলো কি দেখো তুলনামূলক একটা ছোট স্প্যান অফ টাইম, একটা শর্ট টাইমের জন্যই বোঝায়।
কিছু ব্যতিক্রম আছে যদিও, যেমন ধরে নাও নাইট, ঠিক আছে, নাইট তো অনেকটা সময় ধরেই হয়, সারা রাতও বোঝাতে পারে, ঠিক আছে, বা নাইট এটাকে তুমি অনেকটা বড় একটা এরিয়া তুমি মানে বলতে পারো, সেই জায়গাতে কিন্তু এটা হলো, এটা একটু ব্যতিক্রম মনে রাখবে যে নাইটের সঙ্গে অ্যাট নাইট হবে। বাকি ধরো সানরাইজ একটা ছোট সময়ের জন্য 1-2 ঘন্টা বা আধ ঘন্টা, ডনও তাই, ডাস্কও তাই, সানসেটও তাই। হ্যাঁ, তো এগুলোর আগে আমরা কি বসাবো? অ্যাট বসাবো, অ্যাট। এবার ধরে নাও এটা একটা শর্ট টাইম গেল। এখন যদি বলি যে মান্থ, ধরে নাও মান্থ, ইয়ার, এগুলো কি অনেক বড় না? মান্থ, ইয়ার, তারপরে আছে তোমার ডিকেড, সেঞ্চুরি, এগুলো কি অনেক বড় সেন্সে না? তাহলে এগুলোর আগে আমরা কি বসাবো? ইন, ইন বসবে, ইন, ইন। আর এটা হচ্ছে কি? অ্যাট। কিন্তু এখানে আবার দেখো ডে আর ডেট, ডে এর আগে কি বসবে? অন। আর কোনো ডেট হলে তারও আগে কি বসবে? অন। অন মন্ডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন 7th সেপ্টেম্বর, অন 6th জুন। তাহলে দেখো ডেটের স্পেসিফিক ডেট বলে দিল, তার আগে অন, আর ডে বললো অন। মূলত তাহলে সবচেয়ে যেটা বড় হলো সেটা হচ্ছে কি আমাদের মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, তারপরে ডে আর ডেট ওর থেকে একটু ছোট, সেখানে অন, আর সবচেয়ে ছোট যেখানে হচ্ছে কি? অ্যাট, অ্যাট। এটা তো আমাদের ক্লিয়ার হয়েছে, বলো তো? তাহলে প্রথমে কি হলো? সবচেয়ে বড় ইন, তারপরে হলো কি? অন, তারপরে হলো কি? অ্যাট। তাহলে এটা যদি আমরা এইভাবে বলি, দেখো মান্থ, ইয়ার, ডিকেড আর সেঞ্চুরি, এগুলো কি সব ইন হবে। তাহলে এটা সবচেয়ে বড়, তাহলে বড় হওয়া মানে কি? ইন, ইন সেন্সে আসছে আমাদের, এভাবে মনে রাখবে। জাস্ট মনে রাখার জন্য আমি বলছি যে কিভাবে তোমরা মনে রাখবে। তাহলে মান্থ বড়, ইয়ারও বড়, ডিকেডও বড়, সেঞ্চুরি বড়, ইন হয়ে গেল। ওর থেকে একটু কম বড় একদিন অথবা একটা ডেট বলে দিল, তারপরে হচ্ছে অন, ওর থেকে একটু ছোট, তারপরে সব থেকে ছোট অ্যাট। এখানে কি হবে? এখানে তোমার যেমন বললাম যে 3 PM, 4 PM, অ্যাট 5 o'clock, অ্যাট 6 o'clock, একদম স্পেসিফিক টাইম, তখন কি হবে? অ্যাট, অথবা অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন। ঠিক আছে, এইরকম সিকোয়েন্স যদি তোমরা মনে রাখো, এটা এই জায়গাটা তোমার ভুল হবে না, কোনো রকম ভুল করবে না তোমরা। এবার দেখো আমি ওখানে কিছু ওয়ার্ড বলিনি, একটা হচ্ছে মর্নিং, ইভিনিং আর আফটারনুন। ঠিক আছে, সাধারণত আমরা এই ওয়ার্ডগুলোকে আমরা ওয়েলকামিং এ ইউজ করি, গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। যার জন্য এটা একটা এক্সেপশনাল কেস, এগুলোকে আমরা এগুলোর সাথে আমরা কি ইউজ করে বলতো? ইন, 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 ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? আশা করি মান্থ, ডে আর ডেট এগুলো নিয়ে যত রকম প্রিপারেশন হতে পারে তোমরা আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। বাকিগুলো আমরা দেখবো, চলো। এতক্ষণ আমরা কি দেখলাম বলতো? যে সময় রিলেটেড কোথায় কোথায় প্রিপারেশন বসে। এখন কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখবো। দেখো ইয়েস্টারডে, টুমরো, টুডে, নেক্সট ডে, দ্য লাস্ট সানডে, ইয়েস্টারডে ইভিনিং, দিস মর্নিং, আমরা কোথায় কোথায় এগুলো ব্যবহার করি না? কিন্তু এই সমস্ত যখন ওয়ার্ডগুলো আসবে এর আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, দেখো হি কেম অন দ্য নেক্সট ডে, দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, সুন্দর অর্থ চলে আসছে, তাহলে ভুল কোথায়? কিন্তু দেখো দ্য নেক্সট ডে আছে, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। আমি বলেছিলাম যে শুধু ডে এর আগে কি বসে? অন বসে, কিন্তু এখানে কি আছে? দ্য নেক্সট ডে আছে। এই ফ্রেজটার কারণে আমরা অন এখানে বসাতে পারবো না, এখানে প্রিপোজিশনই হবে না। হি কেম দ্য নেক্সট ডে। তারপরে দেখো হি উইল স্টার্ট অন টুমরো। জাস্ট যেহেতু এখানে টুমরো আছে, টুমরো আছে, এটা এখানে একটা ডের সেন্স আসছে, বসে যে সে আগামীকাল আসবে, একটা দিনের সেন্স তৈরি হলো, এখানে কিন্তু কোনো অন হবে না, এখানে কিন্তু অন হবে না। দে অ্যারাইভড দেয়ার অন দ্য লাস্ট নাইট, দে অ্যারাইভড দেয়ার অন লাস্ট নাইট। দেখো দ্য লাস্ট নাইট চলে এসছে, তাহলে আমি কি অন ইউজ করতে পারবো? পারবো না। এই প্রতিটা এক্সাম্পল তোমরা যদি ভালোভাবে দেখে যাও এবং বারবার ধরে তোমার রিভিশন দিতে থাকো, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু প্রিপোজিশন থেকে যত ধরনের এক্সেপশনাল কেস আছে বা ব্যতিক্রমী একটু বা একটু অন্যরকম গতানুগতিক নয়, তাহলে কিন্তু তোমরা সেগুলোকে ভুল করবে না। আশা করি ঠিকঠাকভাবে বুঝে সেগুলোকে করে আসতে পারবে। কিন্তু তার জন্য তোমাদের এই কনসেপ্টগুলো ভালোভাবে পড়তে হবে। নর্মাল কোথায় অন হয় আর কোথায় অ্যাট হয় বা ইন হয় কম বেশি সবাই জানে, কিন্তু এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এখন দেখো আমরা এটা দেখলাম যে ইন আর অন সময়ের ক্ষেত্রে কোথায় কি হয়, কম বেশি হয়, তার এক্সপ্রেশনাল কেসও দেখলাম যে কোথায় প্রিপোজিশন হয় না। এখন দেখবো আমরা অন আর বাই। অন আর বাই, এটা মানে অন আর বাই তো অনেক সেন্সে ব্যবহার হয়, ঠিক আছে। এখানে আমরা যেটা দেখবো যে অন আর বাই যখন আমরা কোনো কিছুর মাধ্যমে যাত্রা করি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেটা হতে পারে
পায়ে হেঁটে অথবা হতে পারে কোনো যানবাহনে। এই সেন্সে আমরা অন আর বাই কোথায় ব্যবহার করব? অন আর বাই নিয়ে অনেক প্রিপারেশন আছে, কিন্তু আমরা অত তো পড়বো না। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোই আমরা দেখবো। বেশি পড়ে কোনো লাভ হবে না, ভুলে যাবে। স্পেসিফিক্যালি পড়বো। দেখো, বাই যদি কোনো গাড়ির মাধ্যমে বা যানবাহনের মাধ্যমে তোমরা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করো বা যাত্রা করো বা যাও, আর যদি পায়ে হেঁটে যাও, এই জায়গায় হবে কি বাই, আর এখানে হবে কি অন। যদি তুমি বলো যে হি কেম হি কেম বাই অর অন ট্রেন, সে ট্রেনে করে এসছো, তাহলে ট্রেন একটা যানবাহন, তুমি ট্রেনে চড়ে এসছো, তাহলে এখানে তুমি কি বসাবে? বাই বসাবে নাকি না অন বসাবে? হি কেম বাই ট্রেন অর অন ট্রেন? হি কেম বাই ট্রেন, তার কারণ হচ্ছে কি, ট্রেনটা এখানে আমরা দেখতে পেলাম কি, এটা একটা যানবাহন। তো যানবাহনের মাধ্যমে গেলে কি হবে? সবসময় বাই হবে। হি ট্রাভেলড বাই কার অর অন কার? হি ট্রাভেলড বাই কার, বাই, নট অন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মনে রাখবে। যদি ভেহিকেল হয় তাহলে আমরা বাই লাগাবো, আর যদি আমাদের বোঝায় যে পায়ে হেঁটে আমি যাচ্ছি বা চলে চলে যাচ্ছি, তখন আমরা কি বসাবো? অন বসাবো, অন। ভেহিকেলে বাই, পায়ে হেঁটে বলে অন। আই গো টু স্কুল অন বাই ফুট এভরিডে, আমি পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল বাই ফুট এভরিডে, দেখো সুন্দর অর্থ চলে আসছে, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আছে কি, আমাদের কনসেপ্টে ইংলিশ গ্রামারের প্রবলেম আছে। গ্রামারের অনুযায়ী কি হবে না? বাই হবে না, কি হবে? অন, অন, তাই না? দেখো তারপর একটা, দে ট্রাভেলড বাই আর অন ফুট থ্রু দ্য ফরেস্ট। ট্রাভেল করছে কি কিসে? দেখো, পায়ে হেঁটে সে জঙ্গলের মধ্যে দিয়ে, সে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে কিসে যাচ্ছে? হেঁটে যাচ্ছে। বাই ফুট, বাই ফুট, বাই ফুট হবে নাকি না অন ফুট হবে? অন ফুট, অন ফুট। কারণ কি, দেখো সে এখানে সেন্স তৈরি হচ্ছে যে সে চলে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে। আশা করি তোমরা বাই আর অনের যে ডিফারেন্সটা আছে এখানে যাত্রা করার বা ট্রাভেল করার, সেটা কি হয় আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আরেকটা মোস্ট কনফিউজিং পেয়ার, এটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। আপ ডাউন, অ্যাবভ, বিলো আর ওভার, আন্ডার। দেখো তিনটাই অর্থ কি, এই দিকে তিনটার অর্থ কি উপরে, আবার এই দিকের তিনটা অর্থ কি নিচে, তাই না? তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায়, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আপ ডাউন দেখো সাধারণভাবে উপরে অথবা নিচে বোঝায়, সাধারণভাবে, ঠিক আছে। কিন্তু অ্যাবভ আর ওভার, এখানে কিছু নিয়ম আছে, তোমাদের একটু মেনটেন করতে হবে, কিছু রেস্ট্রিকশন আছে এখানে। আমি কোনো কিছু উপরে হলেই অ্যাবভ বলে দিতে পারবো না, আবার কোনো কিছু নিচে হলেই আমি বিলো বলে দিতে পারবো না। সেটা ওভারও হতে পারে অথবা আন্ডারও হতে পারে। এটা মনে রাখবে যে ওভার যদি অ্যাবভ হয় তার বিপরীত হবে বিলো, আর যদি ওভার হয় তার বিপরীত হবে কি? আন্ডার। ঠিক আছে? যে জিনিসটা অ্যাবভে হচ্ছে তার বিপরীত কিন্তু আন্ডার লাগাতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এখন দেখো যে অ্যাবভ কোথায় বসাবো আর ওভার কোথায় বসাবো। অ্যাবভ সাধারণত কি হয়, কোনো কিছু যখন অ্যাবভ মানে কি উপরে, এবং সেই উপরটা যেটা হবে অনেক হায়ার র্যাঙ্ক হবে বা হায়ার পজিশন, অনেক উপরে হবে। মানে তুলনামূলক ওভার যদি হয় আমাদের কাছাকাছি, ধরো আমার মাথার উপরে কি আছে? সিলিং আছে, ছাদ আছে, অথবা ফ্যান আছে বা কোনো কিছু আছে, এটা কি ডাইরেক্ট কাছাকাছি আমার মাথার উপরে, কিন্তু আকাশ আমার কি অনেক উপরে। তাহলে এই দুটো হাইটের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যখন কাছাকাছি বা সরাসরি তোমার মাথার উপরে কিছু হবে নর্মাল ভাবে, তখন সেটা আমরা কি বসাবো? ওভার। আর যদি সেটা অনেক উপরে হয়, একটু বেশি উপরে হয়, তার র্যাঙ্কটা অনেক বেশি হয় বা পজিশনটা অনেক বেশি হয়, ঠিক আছে, তখন আমরা সেখানে কি বসাবো? অ্যাবভ। এটা তোমার হাইট কত ইয়েতে গেল। আর একটা যদি দেখি তোমার র্যাঙ্ক, র্যাঙ্ক বোঝায়, ধরো না কারো র্যাঙ্ক, তোমাদের ক্লাসের মধ্যে 50টা স্টুডেন্ট আছে, 1 2 করে যদি তোমরা দেখো যে প্রত্যেকে এক একটা তোমার র্যাঙ্ক আছে, তাহলে যে সবচেয়ে আগে আছে তাহলে তার র্যাঙ্কটা কি আগে আছে, যে সবচেয়ে বেশি মার্কস পাচ্ছে তাহলে কি তার র্যাঙ্কটা আগে আছে। তাহলে এই ধরনের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা এখানে অ্যাবভ ব্যবহার করি। এই সেন্সটা কিন্তু ওভারে হয় না, যে সে অনেক আগে আছে তার র্যাঙ্কটা অনেক উপরে, ওভার এখানে ইউজ করতে পারবে না। এটা কি ইউজ করবো? অ্যাবভ। বা যদি কোনো লিমিট বোঝায় বা লেভেল বোঝায়, ধরো জলের লেভেলটা বেড়েছে, বেড়েছে, এখানে জলের লেভেল বেড়েছে, এখানে তুমি ওভার ইউজ করতে পারবে না, কি ইউজ করবে? অ্যাবভ। ঠিক আছে? তাহলে এরকম ভাবে কোনো কিছু লিমিট বেড়ে যাওয়া, সেখানেও আমরা কি ব্যবহার করব? অ্যাবভ, অ্যাবভ। আর একটা জিনিস মনে রাখবে, অ্যাবভ এর ক্ষেত্রে
যখন তুমি হাইটের সেন্স বুঝাবে সেখানে কিন্তু কোনো রকম কি হবে না, কোনো টাচ থাকবে না। মানে ধরে নাও এটা একটা জিনিস, এখানে কিছু একটা আছে, টাচ হবে না, টাচ করে থাকবে না, এটা হচ্ছে কি অ্যাবভ। আরেকটা আছে উপরে আছে অথবা কিছু টাচ করে আছে, এই দুটোর ক্ষেত্রেই আবার কি ব্যবহার হয়, ওভার। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখবে যে অ্যাবভের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছুর উপরে যখন হাইট বোঝাবে সেখানে টাচ থাকবে না অবশ্যই, কিন্তু অ্যাবভের ওভারের ক্ষেত্রে কখনোই সেটা টাচও হতে পারে বা কভারও হতে পারে, আবার সেটা কখনো উপরেও হতে পারে, মানে কোনো টাচ নেই সেটাও হতে পারে। এটা আমরা পার্থক্যটা বুঝবো যখন এক্সাম্পলগুলো করবো, একটা একটা করে আমরা দেখবো, তখন আমরা আশা করি খুব ক্লিয়ার তখন বুঝে যাব। আর একটা জিনিস হয় অ্যাবভের ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো কি হয় না, কোনো মুভমেন্ট হয় না, নো মুভমেন্ট। আর ওভারের ক্ষেত্রে মুভমেন্ট হয়, আবার নো মুভমেন্টও হয়, দুটোই হয় এখানে। এই কটা জিনিস থেকে আমরা বুঝে যাব যে অ্যাবভ কোথায় হবে আর ওভার কোথায় হবে। আর অ্যাবভের উল্টো বিলো, আর ওভারের উল্টো কি, আন্ডার। তাহলে দেখো আমি যদি আরেকবার সাম আপ করি যে আপ ডাউন সাধারণত কোনো কিছু উপরে আর সাধারণত কোনো কিছু নিচে। অ্যাবভ হচ্ছে কি কোনো কিছুর উপরে কিন্তু সেটা কোনো মুভমেন্ট হবে না আর কোনো মাঝখানে টাচও হবে না। আর ওভারের ক্ষেত্রে কোনো কিছু থেকে উপরে সেটা হয় কভারও থাকবে, কাছাকাছিও থাকবে, অথবা উপরে থাকবে, কিন্তু সেটা মুভমেন্টও হতে পারে, আবার নো মুভমেন্টও হতে পারে। সেটা তার কোনো মোশন বা গতি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই কটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই জায়গাতে কোনো রকম সমস্যা আশা করি ক্রিয়েট হবে না। এখন আমরা যদি এক্সাম্পলগুলো দেখি দেখো তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, নর্মাল এটা সে গাছে উঠেছে বা চড়েছে, দেখো আপ উপরে উঠেছে। হি র্যান ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি বয়ে নিচে নামছে, দেখো এখানে ডাউন সেন্সে আছে, কোনো সমস্যা নেই, নর্মাল আপ ডাউন চলে গেল। এখন দেখো পরের লাইনটা, দেয়ার ইজ আ ফ্যান ওভার অ্যান্ড অ্যাবভ মাই হেড। এটা কি হবে বলতো, ওভার হবে না অ্যাবভ হবে? কারণ দেখো ওভার। এটা উপরে তোমার বোঝাচ্ছে কিন্তু অনেক কাছাকাছি আছে, ডাইরেক্ট হাইট আছে, তাই না? তাহলে কি হবে, ওভার। অ্যাবভ কেন হবে না? কারণ এটা একদম কাছাকাছি আছে, অনেক উপরে নেই। আর এটা মোটামুটি আমাদের ফ্যান তো আমাদের কভার করেই থাকে, মাথার উপরে মানে কি তোমাকে মানে কভার করে আছে, তাহলে কভার সেন্স আসলে এখানে ওভার হবে, অনেকগুলো সেন্স তুমি এখানে ওভার করতে পারবে, অ্যাবভকে তুমি এখানে এলিমিনেট করতে পারবে। তারপরে দেখো দ্য রুফ ইজ ওভার অ্যান্ড অ্যাবভ আওয়ার হেডস, ছাদ আমাদের কাছাকাছি আছে, একদম উপরে কন্ট্যাক্ট নেই, মাঝখানে ফাঁকা, কিন্তু কি আছে, কাছাকাছি আছে, ডাইরেক্ট হাইট আছে, যার জন্য এটা কি হবে, ওভার। ওভার অনেক এক্সাম্পল করবো আমরা, এই এক্সাম্পল দিয়ে আমরা এটাকে অ্যাবভ আর ওভারের কনফিউশন দূর করবো। দেখো the sun is above the clouds, the sun is above the clouds, কি হবে বলো, এটা কি হবে, অ্যাবভ হবে না ওভার হবে? আমি এখানে যদি অপশনটা ওভার লিখি, দেখো প্রথমে কি হচ্ছে, একটা নর্মাল আমাদের আমরা পৃথিবীর যে মানে ভূমিভাগ, তারপরে কি আছে, উপরে কি আছে, স্কাই আছে, তাই না? মিডিলে কিছু মেঘ আছে, উপরে কি আছে, সান আছে, এই তো। তাহলে দেখো যদি আমি চিত্রটা দেখি, যা দ্য সান ইজ অ্যাবভ দ্য ক্লাউডস, ক্লাউডের উপরে দেখো সূর্য আছে, মানে কি লেভেল, দেখো লেভেল ক্রস করছে। প্রথমে আমাদের ইয়ে থেকে কি বলে মাটি থেকে আরো উপরে উঠলো, স্কাই এলো, আকাশ এলো, তারপরে তার নিচে মানে মেঘ ঢেকে আছে, তার উপরে আছে সূর্য। তাহলে এখানে লেভেল সেন্সে বোঝাচ্ছে, মানে কোনো কিছু থেকে অনেক হায়ার র্যাঙ্কে, যার জন্য এখানে কি ব্যবহার হচ্ছে, অ্যাবভ। ঠিক আছে, অ্যাবভ। তারপরে দেখো দ্য ক্যাট ইজ আন্ডার অ্যান্ড বিলো দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার বিলো দ্য টেবিল, কি হবে এটা বলো তো, বিলো। বিলো হবে? বিলো হবে না আন্ডার হবে? আন্ডার হবে, আন্ডার আন্ডার। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, আন্ডার মানে, কিন্তু আন্ডার মানে যেমন বলছিলাম কি ওভার, টাচ করে থাকবে বা কভার করে থাকবে, ওভার। আবার যখন নিচে থাকবে কোনো কিছু নিচে, ধরো না এটা একটা টেবিল, এর নিচে একটা ক্যাট বসে আছে, ক্যাট, তাহলে দেখো এটাকে কভার করে আছে কিন্তু নিচে আছে, এই সারফেসটাকে সে টাচ করে আছে, তখন কি হবে, আন্ডার আন্ডার। হুম। তারপরে দেখো হি গট দ্য মার্কস অ্যাবভ অ্যান্ড ওভার 50%, কি হবে বলো এটা, 50% বেশি মার্কস পাচ্ছে। দেখো এখানে বেশি সেন্স বোঝাচ্ছে তোমার কিসের অর্থে বলো, লিমিটের অর্থে, যে 50% সে বেশি পেয়েছে, তার মানে কি হবে, অ্যাবভ। অ্যাবভ আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে অ্যাবভ হয়, হ্যাঁ, আর কি হয়,
লিমিট হয়, তারপর লেভেল হয়, পজিশন হয়, হায়ার র্যাঙ্ক যখন বোঝায় তখন কি বোঝায় আমরা অ্যাবভ, তাহলে অ্যাবভ। তারপর দেখো হিজ স্যালারি ইজ অ্যাবভ অ্যান্ড ওভার 50,000 পার মান্থ, 50,000-এরও বেশি তার স্যালারি মাসে, তাহলে কি হবে এটা? অ্যাবভ। দ্য ওয়াটার লেভেল রোজ অ্যাবভ আর ওভার দ্য ডেঞ্জার মার্ক। ধরে নাও নদীতে কি থাকে, স্কেল থাকে না, 1 2 3 4 মিটার করে, হ্যাঁ, 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার এভাবে তোমার লেভেল থাকে। তাহলে লেভেল থেকে উপর দিকে উঠছে, তাহলে ওঠা মানে কি পানির লেভেল, জলের লেভেল উপর দিকে উঠছে, তার মানে কি হবে? অ্যাবভ। অ্যাবভ। ক্লিয়ার? আরো এক্সাম্পল দেখো, দ্য ব্ল্যাঙ্কেট ইজ ওভার অ্যান্ড আপন অ্যান্ড অ্যাবভ দ্য বেড। বলো, আমি বলেছিলাম যে কোনো কিছুকে যখন কভার করে থাকে, কভার করে, হ্যাঁ, সেটাতে কি হবে বলতো? উপরে আছে কিন্তু টাচ করে আছে বা কভার করে আছে, তখন কি হবে তো? ওভার হবে, ওভার। তো দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেড, নট অ্যাবভ অথবা আপন, এই টাইপের কিছু হবে না, ঠিক আছে? তারপরে দেখো অ্যাবভ কেন হবে না বলতো? কারণ তুমি মেলাও না যে চাদরটা কি বেডের উপরে বিছানো আছে, তাহলে ওটা কি কোনো হায়ার র্যাঙ্ক কিছু বোঝাচ্ছে বা উপরে কিছু বোঝাচ্ছে? তো টাচ করে আছে, তাই না? তাহলে কিন্তু সহজে এলিমিনেট করতে পারবো অপশন। তারপরে দেখো দ্য হেলিকপ্টার ফ্লিউ ওভার অ্যান্ড অ্যাবভ দ্য সিটি, এটা কি হবে? অ্যাবভ হবে। কেন বলতো? সিটি থেকে অনেক উপর দিয়ে না যাবে। না না না, এটা অ্যাবভ হবে না, ঠিক করে বলো। অ্যাবভ, অ্যাবভ তুমি ইউজ করবে? আচ্ছা আমি তোমাকে যদি বলি যে তুমি অ্যাবভ ইউজ করবে, আচ্ছা অ্যাবভ আমি কি বলেছিলাম যে অ্যাবভ কি মুভমেন্ট করে? অ্যাবভ নো। যখন ইউজ হবে তখন কি তার গতি বা মুভমেন্ট কিছু ব্যবহার হয় সেখানে? হয় না। না। অ্যাবভ হচ্ছে নো মুভমেন্ট, পজিশন থাকবে, স্টিল থাকবে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা অ্যাবভকে এলিমিনেট করে দিতে পারবো, আর কোনো কিছু যদি না দেখি। ফ্লি ওভার মানে কি উড়ে যাচ্ছে, তার গতি আছে, তাই না? হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে, আর হেলিকপ্টার আমাদের মোটামুটি কাজ দিয়ে উড়ে যায়, তার র্যাঙ্কটা হয়তো মানে তার হাইটটা হয়তো অনেক বেশি না কখনো কখনো, কিন্তু ওই সেন্সে না ধরলেও আমরা এখানে এই সেন্সটাকে খাটাবো যে অ্যাবভ, এখানে যেহেতু তার মোশন বা গতি মুভমেন্ট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অ্যাবভ হবে না, কি হবে? ওভার। সব জায়গায় হয়তো সব এক্সাম্পল মানে সব ট্রিক খাটবে না, যেটা যেখানে খাটবে সেটাকে দিয়ে আমরা এলিমিনেট করবো। তারপর দ্য স্কাই ইজ অ্যাবভ অ্যান্ড ওভার আওয়ার হেডস, এটা কি হবে বলো? দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস, ভেরি গুড। স্কাই তো আর হাঁটাচলা করে না বা তো মুভমেন্ট হয় না, মানে স্কাই স্কাইয়ের মতোই থাকে, আর তার জন্য এটার হাইটটাও অনেক অনেক হায়ার পজিশনে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? অ্যাবভ। তারপরে দেখো দ্য বুক ইজ, কোথাও কোথাও তুমি মানে ওভার তুমি পেতে পারো, কিন্তু ওভার এখানে সত্যি হবে না, ওভার হবে না, অ্যাবভ হবে। দ্য বুক ইজ বিলো অ্যান্ড আন্ডার দ্য টেবিল, বইটা টেবিলের নিচে আছে, তাহলে কি হবে? আন্ডার। আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল। বিলো, আমি কি বলেছিলাম যে অ্যাবভের উল্টো হচ্ছে কি বিলো। অ্যাবভ যেমন অনেক লেভেল উপরে বোঝায়, আবার বিলো অনেক লেভেলটা নিচে বোঝায়, তার র্যাঙ্ক বা পজিশনটা অনেক নিচে বোঝায়, বা নিচে যদি বোঝাতেও হয় সেটা কিন্তু কোনো মোশন হবে না, কোনো গতি হবে না, তাহলে সেই জায়গা থেকে আমরা কি করবো? এটা আন্ডার। দ্য ভ্যালি বিলো অ্যান্ড আন্ডার দ্য হিল, এটা বলো, এটা বলো, এটা থেকে কি বলতে পারো? দ্য ভ্যালি ইজ বিলো আর আন্ডার দ্য হিল। আন্ডার সরাসরি কারো নিচে, তাই না? স্যার বিলো হবে। অর্থাৎ তো টাচ থাকবে এখানে, কিন্তু এখানে ভ্যালি কি কারো ওরকম নিচে সরাসরি তুমি বলতে পারবে এর নিচে তোমার ভ্যালি আছে, এরকম কিছু বলতে পারবে? বলতে পারবে না, তাহলে বিলো হবে, বিলো। দেখো আমরা জাস্ট ট্রিক গুলো খাটিয়ে আমরা অপশন এলিমিনেট করে দেবো, তাহলেই হবে, অত কিছু ভাবতে হবে না। এই ধরনের প্রিপোজিশনটা এখানে অ্যাবভ, আন্ডার আর বিলো, এই জিনিসগুলো আমরা এই ট্রিক দিয়ে সলভ করবো। তুমি অত নিয়ম পড়তে গেলে এখানে মনে থাকবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? দেখো দ্য পারফরমেন্স, হিজ পারফরমেন্স ইজ বিলো অ্যান্ড আন্ডার অ্যাভারেজ, হিজ পারফরমেন্স ইজ বিলো অ্যান্ড আন্ডার অ্যাভারেজ, কি হবে এটা বলো? দেখো বলেছে কি পারফরমেন্স, হুম, আবার এটাকে বলেছে অ্যাভারেজ, হ্যাঁ, মানে একটা কি বলো, লেভেল বলে দিচ্ছে যে যে তোমার লেভেল কি অ্যাভারেজ, এটা কি বলবে? বিলো, বিলো অ্যাভারেজ, তাই না? লেভেল হলে অ্যাবভ হয়, তার তার বিপরীত কি হয়? বিলো, তাহলে বিলো। ওভার তার বিপরীত কি? আন্ডার। তারপরে দেখো দ্য পিকচার ইজ অ্যাবভ অ্যান্ড ওভার দ্য সোফা, অ্যাবভ অ্যান্ড ওভার দ্য সোফা, দ্য পিকচার ইজ অ্যাবভ অ্যান্ড ওভার দ্য সোফা, কি হবে বলো? পিকচারটা কোথায় আছে? সোফার ঠিক উপরে, বা সোফার উপরে পিকচারটা টাঙানো আছে, তাহলে কি বুঝতে পারছি? ওভার, ওভার হবে, অ্যাবভ হবে, অ্যাবভ।
এটা একটু মনে রাখবে যে যখন কোনো কিছু উপরে বোঝায় আবার সেটা ফিক্স পজিশনে থাকে, মানে সেটা ফিক্স থাকে এমন কিছু হলে, ধরো নাও তোমার ঘরের দেওয়ালে ঘড়ি টাঙানো আছে, বা তোমার বেডের উপর উপরেই কিছু একটা টাঙানো আছে একটা দেওয়ালে, মানে কিছু ফিক্স পজিশনে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার, সরি অ্যাবভ, অ্যাবভ ইউজ করব। ঠিক আছে? কারণ ওভার কি মানে কখনো সেটা মোশনেও হতে পারে আবার নন মোশনেও হয়, কিন্তু অ্যাবভ তো কোনো মোশন হয় না, যেহেতু সেটা ফিক্স পজিশনে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এটা দেখেও আমরা করতে পারি যে অ্যাবভ। আবার দেখো দ্য ব্রিজ ওভার অ্যাবভ অ্যান্ড অ্যাক্রস দ্য রিভার। ব্রিজ, একটা ব্রিজ আছে, একটা নদী আছে, সেটাকে কেন্দ্র করে একটা ব্রিজ আছে ধরে নাও। তাহলে এই নদীটাকে একদিক থেকে আরেকদিক কভার করছে, পুরো দিকটা আমি বলেছিলাম কভার সেন্স হলে কি হয়? ওভার হয়। কিন্তু যদি মনে রাখবে এটা অ্যাক্রসও হবে, ঠিক আছে? যখন আমরা দেখবো অ্যাক্রস আর থ্রু, যখন আমরা কম্পেয়ার করবো সেই সেন্সে দেখতে গেলে এটা এখানে ওভার আর অ্যাবভ, এর থেকে বেশি অ্যাকুরেট হচ্ছে কি অ্যাক্রস। যদি অপশানে এইরকম এক্সাম্পল থাকে দ্য ব্রিজ ড্যাশ দ্য রিভার, সেখানে যদি অ্যাক্রস তোমার থাকে তাহলে তুমি অ্যাক্রস মেরে আসবে আগে, ওভারের থেকে অ্যাক্রসটা এখানে বেশি রাইট। ঠিক আছে? এখানে যদি আমি অ্যাক্রসটা বাদ দিই তাহলে তুমি এখানে ওভার করবে। চলো অ্যাক্রস আর থ্রু, অ্যাক্রস আর থ্রু কে আমরা দেখবো আজকে। অ্যাক্রস কি আর থ্রু কি? আমি বললাম একটা তোমাদের এক্সাম্পল দিলাম যে এটা ধরো রাস্তা, ঠিক আছে? আমি এই পাশ থেকে আরেক পাশ আমি যাচ্ছি, এই পাশ থেকে আমি আরেক পাশ যাচ্ছি, বা এই পাশ থেকে আমি এই দিকে আসছি, তাহলে এই রাস্তাটাকে আমি কি ক্রস করছি, তাই না? ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, যখন সেটা হবে কোনো সারফেস হবে বা কোনো কিছু ওপেন এরিয়া হবে বা রোড হবে বা রিভার হবে, একদিক থেকে আরেক দিক তুমি যাবে, এই ধরনের কিছু সেন্স বুঝালে তখন আমরা কি ব্যবহার করবো? অ্যাক্রস। বা দুই দিকটা জুড়ে যদি কিছু থাকে, বা একটা গাছ ধরে নাও রাস্তায় পড়ে গেছে, সেই ক্ষেত্রেও আমরা যেহেতু গাছটা রাস্তাকে জুড়ে আছে, একদিক থেকে আরেক দিকে জুড়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করবো। বা তুমি যদি ক্রস করো সেখানেও আমরা অ্যাক্রস ব্যবহার করবো। আবার দেখো থ্রু, থ্রু হচ্ছে কি এটাও এক সাইড থেকে আরেক সাইড, কিন্তু এটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাবে। হুম, ধরে নাও তুমি হাঁটছো, ঠিক আছে? তুমি হাঁটছো, কোনো ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছো, তুমি ভিড়টাকে ক্রস করে তুমি ভিড়টাকে ঠেলে তুমি হাঁটছো, তার মানে ভিড়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। অথবা তুমি জঙ্গল জঙ্গল দিয়ে তুমি যাচ্ছ, এটা কি জাস্ট একদিক থেকে আরেক দিকে যাওয়া, কিন্তু যখন তুমি কোনো কিছুর মাধ্যম দিয়ে যাবে, তার ভিতর দিয়ে যাবে, ধরো টানেলের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, তখন আমরা থ্রু ইউজ করবো। থ্রু, ক্লিয়ার? যদি এটা টানেল হয়, ধরে নাও তুমি এদিক থেকে ঢুকছো, এদিক দিয়ে বেরোচ্ছো, তার মানে কি ভিতর দিয়ে তুমি যাচ্ছ, এটার মধ্যে দিয়ে যাচ্ছ, সেখানে কি হবে? টানেল, টানেল। দেখো এক্সাম্পল দেখো, দ্য বোট সেলড অ্যাক্রস অ্যান্ড থ্রু দ্য লেক। কি হবে বলো আমাকে? দ্য বোট সেলড অ্যাক্রস অ্যান্ড থ্রু দ্য লেক। across, ভেরি গুড। দ্য বোট সেলড থ্রু দ্য লেক, লেককে সে ক্রস করলো, তাই না? বোটটি চালিয়ে কোথায় গেল? লেকটাকে ক্রস করলো, এক জায়গা থেকে নদীটাকে ক্রস করলো বা লেকটাকে ক্রস করলো, এখানে এই সেন্স আসছে, এর জন্য কি হবে এখানে? অ্যাক্রস, অ্যাক্রস। হুম, তারপরে দেখো she walked across and through the road, সে হেঁটে গেল, কি হবে এটা বলো? ওয়াকড আছে, across, across. he walked through the road, the forest. আমি আগেই বলেছি যে কোনো কিছুর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, এখানে ধরুন এই যে তুমি রোড দিয়ে যাচ্ছ, তো এখানে অ্যালং হতে পারে, অ্যালং, সেগুলো আমরা এত ডিটেলসে দেখবো না, আমরা ওগুলো কোশ্চেনে কিছু যখন প্র্যাকটিস করবো সেখানে আমরা এক দুটো কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবো। তো নর্মালি এটা অ্যাক্রসই করবে তোমরা, ঠিক আছে? যদি অপশনে অ্যালং থাকে এটা কিন্তু অ্যালংও হবে, হ্যাঁ, অ্যালং দ্য রোড, মানে তুমি রোডের পাশ দিয়ে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, রোডকে ধরে তুমি যাচ্ছ, সেক্ষেত্রে অ্যাক্রস অপশন যদি না থাকে তুমি অ্যালং করবে, ঠিক আছে? অ্যালং কি বুঝতে পেরেছো তোমরা? অ্যাক্রস হচ্ছে কি একটা জায়গা থেকে আমি রাস্তা ক্রস করছি, এক সাইড থেকে আরেক জায়গায় যাচ্ছি, অ্যাক্রস। অ্যালং মানে কি আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি বা কোনো কিছু ধরে আমি তার সোজা সোজা হেঁটে যাচ্ছি, সেখানে কোনো থ্রু বা কারোর মধ্য দিয়ে হাঁটছি না। যখন মধ্য দিয়ে হাঁটছি বা কারোর মধ্য দিয়ে যাচ্ছি তখন সেখানে কি হয়ে যাচ্ছে বলতো? থ্রু। এই হচ্ছে তিনটা জিনিস, অ্যাক্রস আর অ্যালং আর থ্রু। তারপরে দেখো হি, এটা কি হবে বলতো? দ্য ফরেস্ট হচ্ছে মানে কি তুমি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে কি হবে? থ্রু। তারপরে দেখো দ্য ট্রেন ওয়েন্ট থ্রু অ্যান্ড অ্যাক্রস দ্য টানেল, টানেলের মধ্যে দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এটাও কি হবে? থ্রু, থ্রু। দেখো অ্যামং, বিটুইন আর অ্যামিড, এই তিনটার অর্থ কি বলতো? বিটুইন মানে কি মধ্যে, অ্যামং মানে কি মধ্যে, আবার অ্যামিড মানে কি কোনো কিছুর মধ্যে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে
বিটুইন আমরা কোনো দুটো জিনিস বা কোনো দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন হবে, দুটো জিনিসের মধ্যে, বলে তখন কি বসাবো আমরা? বিটুইন। বিটুইন। আর যখন দুইয়ের বেশি হবে বা একটা দল বা সমষ্টিগত কিছু তোমার বোঝাবে, তখন আমরা অ্যামং বসাবো, অ্যামং, মোর দ্যান টু। অথবা সেটা একটা গ্রুপ বা সমষ্টিগত কিছু বোঝালে আমরা সেখানে অ্যামং বসাবো। আর বিটুইন জেনারেলি টু হয়, দুটোর মধ্যে। টু এর বেশিও হয়, আমরা আসবো, ব্যতিক্রম দেখবো। নর্মালি মনে রাখো যে বিটুইন, বিটুইন কি হবে? দুটোর জন্য। আর অ্যামং দুটোর বেশি, মানে দুটো হলে কিন্তু বিটুইন, আর দুটোর বেশি হয়ে গেলে কি হবে? অ্যামং। এবং সেটা সাধারণত যদি দুটোর বেশি তুমি ওখানে বুঝতে না পারো, বা গ্রুপ বোঝাবে বা সমষ্টিগত কিছু বোঝাবে বা অনেকজন বোঝাবে, এরকম কিছু হলে কি বসাবে? কি বসাবে? অ্যামং। আর অ্যামিড, অ্যামিড কোথায় বসাবে? অ্যামিডও হচ্ছে তোমার মোর দ্যান টু, দুটোর বেশি যেখানে হবে। কিন্তু এটা কি হবে? যেই নাউন গুলো আনকাউন্টেবল নাউন, আমি আগে পড়িয়েছি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কি, এবং তার লিস্টও আমি দিয়েছি যে কোনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল। ঠিক আছে? তো যদি আনকাউন্টেবল নাউন থাকে, তার আগে আমি বলেছি কি প্রিপোজিশন কার আগে হয়? নাউনের আগে অথবা প্রোনাউনের আগে, তাই না? তাহলে সেই নাউন বা প্রোনাউনটা যদি আনকাউন্টেবল হয়, তাহলে তার আগে আমরা কি বসাবো? অ্যামিড। অ্যামিড বসাবো। কিন্তু তিনটার অর্থই কি? মধ্যে বোঝাবে। ঠিক আছে? বা আমরা যদি অর্থ নাও দেখি, আমরা অর্থগুলো দেখতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমরা এই মোটামুটি তিনটা জিনিস মনে রাখবো। দেখো, এটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করবো। দ্য বল ইজ বিটুইন অর অ্যামং দ্য বক্সেস, অ্যামং টু বক্সেস। এখানে স্পষ্ট দেখো টু কথাটা বলা আছে, তাই না? ওকে, দেখো টু বক্সেস, তাহলে টু স্পষ্ট চলে এসেছে, মানে এখানে কোনো ডাউট করার কথা নয়, সরাসরি বিটুইন। বিটুইন দেয়ার ইজ আ স্ট্রং বন্ড অ্যামং অ্যান্ড বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড। দেখো এখানে দুজন আছে, একটা হচ্ছে মাদার আর একটা হচ্ছে কি? চাইল্ড। তাহলে এই দুজনের মধ্যে বিটুইন। বিটুইন। তারপর একটা দেখো, দ্য টিচার ওয়ার্কড অ্যামং অ্যান্ড বিটুইন দ্য স্টুডেন্টস। দ্য টিচার ওয়ার্কড অ্যামং অ্যান্ড বিটুইন দ্য স্টুডেন্ট, এটা কি হবে বলো? স্টুডেন্টস আছে, এমন হবে। স্টুডেন্টস আসে মানে কি? এটা একটা গ্রুপ বোঝাচ্ছে, বা আমি বুঝতে পারছি না কজন, একজন না দুজন না তিনজন, তাই না? তাহলে কি হবে? অ্যামং। ভেরি গুড, ঠিক ঠিক বলেছো। তারপরে দেখো, দ্য প্রাইজ মানি ওয়াজ ডিভাইডেড অ্যামং বিটুইন দ্য উইনার। কি হবে এটা? দ্য প্রাইজ মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন অ্যান্ড অ্যামং দ্য উইনার্স। এমন হবে। অ্যামং হবে না বিটুইন হবে? বলো। স্যার এমন হবে তো। না, এটা বিটুইন হবে। কেন বলো তো? এই জন্য আমি এক্সাম্পল দিয়েছি এখানে, এতগুলো এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে এটা, যে তোমরা যেন ক্লিয়ার, মানে সবগুলো তার ব্যবহারটা বুঝতে পারো। শুধু রুলস পড়ে গেলে হবে না। দেখো এখানে কথাটা কি আছে? ডিভাইড। ডিভাইড কথাটা আছে, ঠিক আছে? এইভাবে বুঝে নিতে হ্যাঁ, হবে। ডিভাইড মানে কি? ধরো নাও তোমার কাছে আমার 5টা ছোট বন্ধু আছে, আমার কাছে কিছু ম্যাঙ্গোজ আছে এখানে, সেগুলোকে আমি প্রত্যেককে ভাগ করে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে? আমি এখানে কি দেখো, দ্য টিচার ওয়ার্ক স্টুডেন্টস। হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, সে তো আর একজন একজনকে সে ক্রস করছে না, বা একজনের মধ্যে দিয়ে সে যাচ্ছে না, সে অনেকজনের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি এটাকে ডিফারেন্সিয়েট তৈরি করতে পারবে না। কিন্তু এখানে দেখো, তুমি প্রত্যেককে ভাগ করে দিচ্ছ, একটা একটা করে বা দুটো দুটো করে যা তুমি দিতে চাও, তুমি সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছ, প্রত্যেক উইনারকে। ঠিক আছে? তো এই ধরনের সেন্স যখন তৈরি হবে, তখন কি হবে? বিটুইন। 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 এখানে কিন্তু অ্যামং হবে না, এখানে বিটুইনটাই হবে মোর কারেক্ট দ্যান অ্যামং। ক্লিয়ার? তারপর দেখো, হ্যাঁ দ্য হ্যাঁ। সোলজার, দ্য সোলজার stood brave amid and among danger. The soldier stood brave amid and among the danger. এটা কি হবে বলো? আমি amid হবে। কেন বলো তো? ডেঞ্জারটা এখানে কি? আনকাউন্টেবল নাউন। amid এখানে বসছে। amid আরো জায়গায় বসে যেখানে কি এমন সিচুয়েশনস বোঝায়, কোনো পরিস্থিতিকে বোঝায়। যেমন আমরা বলি যে আমি অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেছি, তো এই ধরনের তুমি বলছো যে ডিফিকাল্ট সিচুয়েশন, তাহলে কি হবে? এখানে amid হবে। হুম তো এই ধরনের কোনো এনভায়রনমেন্টে তুমি মধ্যে দিয়ে যার ধারে তোমার কোনো গাছপালা আছে বা অনেক কিছু আছে, তাহলে এই ধরনের এনভায়রনমেন্ট যখন তুমি বোঝাবে বা আশপাশটাকে তুমি বোঝাবে, সেখানে তুমি অ্যামিড ইউজ করবে। অথবা তুমি সহজে মনে রাখতে গেলে তুমি ইউজ করবে আনকাউন্টেবল নাউন, হলেই তুমি অ্যামিড ইউজ করবে। অ্যামিড। তুমি এখানে ডেঞ্জারকে তুমি গুনতে পারবে না, তাই না? চলো, এবার আগে আমি বলেছিলাম যে দেখো, ডিভাইড ওয়ার্ড থাকলে, যেহেতু আমরা প্রত্যেককে স্টুডেন্টকে আলাদা 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 করে আমরা ভাগ করে দিচ্ছি, যার জন্য আমরা কি ইউজ করছি এখানে?
বিটুইন এটা ব্যতিক্রম, মনে রাখবে। এই এক্সাম্পলগুলো একদম খাতায় ভালোভাবে লিখে এবং পাশে নিজের মতো করে লিখে নেবে যে এখানে এই হলে এই অর্থ হবে, এখানে এটা হলে এটা হবে। তাহলে তোমরা ভালো করে যখন রিভিশন দেবে সেগুলো সহজে মনে হয়ে যাবে। ক্লাসটা তো আর সবসময় তোমার দেখার জন্য মানে একবার দেখলে দুবার দেখলে এভাবে তো সম্ভব নয়, অনেক ক্লাসই তোমাদের করতে হবে, আর অন্যান্য অনেক সাবজেক্ট আছে। সুতরাং একটা ক্লাস যখন দেখছো চেষ্টা করো সেই ক্লাসটাকে ভালোভাবে করা এবং প্রপার নোট তৈরি করা, যেন দ্বিতীয়বার দেখতে না হয়। যদি দেখতেও হয় কোনো একটা স্পেসিফিক কনসেপ্টের জন্য, তোমার কাছে এত সময় নেই যে তুমি একটা ক্লাসকে তুমি 3বার দেখবে বা 2বার দেখবে, হয় না, হয়ে ওঠে না, পারবে না। ওই জন্য যেটা যখন দেখছো, যে ক্লাসটা যখন করছো ভালো করে করো, প্রপার নোট তৈরি করো এবং রিভিশন দাও, ব্যাস এই 3টে কাজ করলে যথেষ্ট। দেখো দ্য সুইটস ওয়ার ডিভাইডেড বিটুইন অ্যামং, দেখো এখানে স্পেসিফিক্যালি বলছে রাম, রহিম অ্যান্ড রাজু, 3জনকে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, কি হবে? বিটুইন, বিটুইন। চলো দেখো এরপরে কি আছে বলো তো। আমরা এক এক করে অনেকটাই করে ফেললাম, আরো কিছু আছে, দেখো শেষ পর্যন্ত। ঠিক আছে, প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা হবে না। যে এক্সাম্পলগুলো আমি করাচ্ছি ওগুলো কি বারবার ধরে প্র্যাকটিস করো, বারবার ধরে দেখো ওগুলোকে, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। বাই আর উইথ, যখন আমরা কোনো কিছু কাজ করা বোঝাই, সেটা হতে পারে পার্সন, হতে পারে থিংস, তাই না? যখন সেটা কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করা বোঝায়, সেখানে আমরা ইউজ করবো বাই। আর যখন কোনো কিছুর মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে বা টুলের মাধ্যমে কোনো কাজ করবো, তখন সেখানে কি হবে? উইথ। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে, বাই আর উইথ। অর্থাৎ দেখো, দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই কি? সুমন। দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই সুমন, তাই না? কে পেইন্ট করছে? সুমন পেইন্ট করছে। তাহলে সুমন কি একটা ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে সুমনের দ্বারা কাজটা হচ্ছে, তাহলে সুমনের দ্বারা হচ্ছে এখানে ব্যক্তি, তাহলে ব্যক্তির মাধ্যমে হলে কি হবে? বাই, বাই। আর যদি দেখো, দ্য পিকচার ওয়াজ পেইন্টেড, দেখো উইথ আ ব্রাশ, ব্রাশ দিয়ে পেইন্ট করা হচ্ছে। কে পেইন্ট করছে জানি না, কিন্তু কার দ্বারা পেইন্ট করা হচ্ছে? ব্রাশ কাজটা করছে, ব্রাশ। তাহলে ওই জন্য কি হবে এখানে? উইথ, উইথ। দ্য পিকচার ওয়াজ পেইন্টেড উইথ আ ব্রাশ। তারপরে দেখুন, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই অ্যান্ড উইথ, বাই অ্যান্ড উইথ হিম অ্যান্ড বাই অ্যান্ড উইথ আই স্টিক। এটা কি হবে বলো? দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে হিম একটা প্রথমে কি? বাই হবে আর ভেরি তারপর গুড, উইথ হবে। এটা প্রোনাউন, তাহলে প্রোনাউন হিম আছে, তাহলে হিম, বাই ব্যক্তি, আর এখানে দেখো স্টিক, তাহলে কি হবে? উইথ, উইথ। আই রোট দ্য আনসার উইথ বাই অ্যান্ড ইন ব্লু ইঙ্ক, এটা বলো তো কি হতে পারে? বলো, এটা উইথ হবে না বাই হবে না ইন হবে? কি মনে হচ্ছে? সেন্স খাটাও, বাই হবে না উইথ হবে, কোনটা হবে? উইথ হবে। হ্যাঁ, কি হবে? কি হবে বলো? ইঙ্ক আছে তো এখানে, তাহলে ইঙ্ক আমরা এটা কি একটা, যে কোনো জিনিস একটা টুল বা থিংস হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের উইথ সেই হবে। সেই অনুযায়ী উইথ হওয়ার কথা, তাই না? কিন্তু না, কিন্তু না, এখানে ইন হবে, ইন, ইন, ইন। এটা এই এক্সাম্পলটাই লিখে রাখো। ব্লু ইঙ্ক, বা যদি ইঙ্ক থাকে, ইঙ্ক দ্বারা কিছু লেখা হয় বা পেন্ট করা হয় বা কিছু হয়, তখন সেটা ইন ইউজ হবে, ইন। এটা একটু এক্সেপশনাল কেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কোথায় বাই, কোথায় উইথ, আর কোথায় ইন? ওকে, চলো এরপরে দেখো, বিসাইড অ্যান্ড বিসাইডস, বিসাইড অ্যান্ড বিসাইডস গুলি যায় অনেক সময়, তাই না? কিন্তু আর গোলাবে না এরপর থেকে। দেখো, বিসাইড আর বিসাইডস, বিসাইড মানে কি? কোনো কিছুর পাশে, পাশে বোঝাতে। তোমার বাড়ি এটা, আর তার পাশ দিয়ে কি রাস্তা চলে গেছে, তাহলে তোমার রাস্তার পাশেই তোমার বাড়ি, এটা হবে কি? বিসাইড। আর এটা হচ্ছে কি? বিসাইডস, এখানে একটা এস আছে, এস। তাহলে এই এস থাকার কারণে এর অর্থটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এ বিসাইডস মানে হচ্ছে যে তোমার একটা জিনিস আছে, তোমার কাছে একটা ফোন আছে, তুমি আরো একটা ফোন কিনলে, একটা ফোনের পাশাপাশি আমার আরো একটা ফোন আছে। আমার কাছে স্যামসাং আছে, আমি একটা অ্যাপেলের ফোন নিলাম, তাহলে একটা ফোনের পাশাপাশি আমি আরো একটা জিনিস, আরো একটা ফোন নিলাম। তাহলে এই যে অতিরিক্ত নিলাম, এক্সট্রা নিলাম, আমি এক্সট্রা কিছু আমি জানি, একটা ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমি আরো অনেক ল্যাঙ্গুয়েজ জানি। তাহলে এই ধরনের সেন্স যখন হবে, তখন আমরা কি ইউজ করবো? বিসাইডস, বিসাইডস। নর্মাল বিসাইড মানে পাশে, এটা মনে রাখবে যে বিসাইড মানে তো পাশেই হয়, তাহলে এটা এখানে গুলানোর কিছু নেই। কিন্তু যখন বিসাইডস হবে তখন সেন্সটা অন্যরকম হয়ে যাবে। যেটা হবে সেটা আমি বলে দিলাম। এখন এক্সাম্পল দেখো,
যে there is a lamp beside the bed. বেডের পাশে কি আছে? বেডের পাশে একটা ল্যাম্প আছে। দেখো পাশে অবস্থান করছে, তার মানে কি হবে? বিসাইড। এটা নিয়ে কোনো ডাউট নেই, ডাউট থাকার কথাও নয়। এখন দেখো, সি স্টুড বিসাইড হিজ ফাদার ইন দ্য ফটো। একটা ফটো ফ্রেম আছে, এখানে তার বাবা দাঁড়িয়ে আছে, এখানে তার ছেলে দাঁড়িয়ে আছে, পাশাপাশি আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বিসাইড। দ্য ডগ স্লেপ্ট বিসাইড অ্যান্ড বিসাইডস দ্য সোফা। কি হবে এটা বলো? বিসাইড হবে না বিসাইডস হবে? সোফার পাশে ডগ শুয়ে আছে, বিসাইড। ভেরি গুড, বিসাইড। এবার দেখো, বিসাইড এন্ড বিসাইডস দ্য ডগ উই হ্যাভ টু ডগস। ডগের পাশাপাশি আমার কাছে উই হ্যাভ টু ক্যাটস, আরো আমার কাছে দুটো ক্যাটস আছে। তাহলে ডগ তো আমার কাছে পোষ্য প্রাণী আছে, আর ক্যাটসও আছে। ঠিক বলেছো, কি হবে এখানে? বিসাইড। আপনার সাউন্ড আছে। স্যার কিছু শোনা যাচ্ছে না। না স্যার। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, দেখো, বিসাইড আর বিসাইডস নিয়ে আমরা দেখলাম। এখন দেখবো আমরা সিন্স আর ফর। সিন্স আর ফর অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমরা যেটা দেখবো এখানে টাইমের ক্ষেত্রে। সিন্স মানে কারণ আমরা পড়েছি, ফর মানে হয়তো জন্য, তোমরা জানো। কিন্তু এখানে আমরা ওই সেন্সে আমরা দেখবো না, আমরা এখানে জাস্ট টাইম রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে সিন্স আর ফর, সেটা আমরা দেখবো। ঠিক আছে? দেখো, ফর হয় কি পিরিয়ড অফ টাইমের জন্য, আর সিন্স হয় কি পয়েন্ট অফ টাইমের জন্য। পড়ে তো নিলে, কিন্তু বারবার ধরে ভুলে যাও কোনটা ফর হবে, কোনটা সিন্স হবে, কোনটা ফর হবে। এই করতে করতে ভুল হয়ে যায় আমাদের, হয় কি না বলো? হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। আমরা জাস্ট যদি একটু দেখি যে, ধরে নাও এটা আমাদের ক্লাস কটায় স্টার্ট হয়েছে, ধরে নাও আমি সাপোজ 4টে ধরে নিচ্ছি, 4 PM। এটা হয়তো কালারটা ভালো বোঝা যাচ্ছে না। 4 PM, 4 PM থেকে ধরে নাও সাপোজ 8 PM। এই 3 ঘন্টা আমরা ক্লাস করছি। দেখো, 4 PM স্পেসিফিক আমি একটা টাইম বলে দিচ্ছি এখানে, আর এখানে বললাম কি 8 PM। এটা নিয়ে কোনো ডাউট আছে যে এটা 4 PM, এটা 8 PM? এটা একটা স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়। 8 PM অর্থাৎ 8টা, এটা একটা নির্দিষ্ট সময়। আর একটা কি হয়, আর একটা হলো এই যে 4 ঘন্টা থেকে 4টা থেকে 8টা, মাঝখানে কত? 5, 6, 7, 8, 4 ঘন্টা, 4 আওয়ার্স, তাই না? 5, 6, 7, 8। তাহলে এই যে 4 ঘন্টা, তাহলে এটা কি একটা ডিউরেশন, তাই না? এই ডায়াগ্রামটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে স্পেসিফিক টাইমটা আমি বললাম যে 4টা থেকে 8টা, এর মধ্যেকার যে সময়টা 4 ঘন্টা, এটা হচ্ছে কি, মনে রাখবে এখানে এটাকেই বলা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম। মানে এখানে ফর ইউজ হবে, মানে কাজটা কতক্ষণ ধরে হচ্ছে। যদি একটা অনেকক্ষণ সময় বোঝায়, একটা ডিউরেশন বোঝায়, একটা পিরিয়ড বোঝায়। পিরিয়ড তো আর একটা জিনিস হয় না। পিরিয়ড কি হয়? অনেকটা সময় ধরে পিরিয়ড তৈরি হয়, অনেক মাস ধরে হয়, অনেক বছর ধরে হয়, তাই না? সেটাকে তো আমরা পিরিয়ড বলি। কিন্তু যখন এই স্পেসিফিক টাইম বলে দিচ্ছি, দেখো 8টা, এদিকে 4টে, তাহলে কি হবে এখানে? সিন্স। সিন্স সিন্স
আর এটা কি হবে ফর। এই ডায়াগ্রামটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো ইয়েস অর নো। ইয়েস, ওকে। এবারে আমি একটা জাস্ট টাইম বললাম স্যার সিরিজটা একটু বলেন তো। সিন্সটা। আরেকবার বলুন। আচ্ছা আরেকবার বলছিলাম, ভালো করে বোঝো। এই ডায়াগ্রাম যদি বুঝে যাও এটাতে আর কখনো গুলাবে না, ঠিক আছে? দেখো আমি বলছি যে এটা ধরে নাও একটা সময়, এতটা সময়, এবং সেই সময়টা শুরু হচ্ছে ধরে নাও 3 PM, সময়টা শেষ হচ্ছে কত 6 PM। তাহলে এই যে একটা সময় শুরু হলো আর একটা শেষ হলো, তাহলে এটার কি একটা নির্দিষ্ট সময়? তো 3টের সময় শুরু হলো আর 6টায় শেষ হলো। তো 3টের সময় যে সময়টা শুরু হচ্ছে তাহলে এটাও একটা নির্দিষ্ট সময়। 3টে স্পেসিফিক্যালি বুঝতে পারছি 3টেই শুরু হয়েছে, আবার কাজটা 6টায় শেষ হয়েছে, তাহলে এটাও একটা স্পেসিফিক সময়, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্ট অফ টাইম বলছি কেন, যে এই 3টে মানে স্পেসিফিক 3টে থেকে 6টায় শেষ হলো মানে কি 6টায় স্পেসিফিক, এছাড়া অন্য কোনো সময় বোঝাচ্ছে না। তাহলে এই স্পেসিফিক টাইমটা হচ্ছে কি, মানে তোমার কি হচ্ছে বলো, পয়েন্ট অফ টাইম, তার মানে সিন্স। আর এই যে মাঝখানে 3টে থেকে তুমি 6টা মানে 4টা 5টা 6টা 3 আওয়ার্স, এই যে গ্যাপটা, এই যে টাইমের মাঝখানে যে সময়টা গেল, যে ডিউরেশন 3 ঘন্টা, তাহলে এইটাই হবে কি পিরিয়ড, মানে পিরিয়ড হচ্ছে এখানে। পিরিয়ড হলে কি হয় সিন্স, SINCE সিই। আর এই যে পয়েন্ট বলে দিলাম যে 3টে অথবা 5টা অথবা 6টা, কি শুরু হোক কি শেষ হোক একটা স্পষ্ট টাইম বলে দিল, তখন সেটা কি হয়ে যাচ্ছে আমার পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ সরি পিরিয়ড হলে কি হবে ফর, আর যখন পয়েন্ট হচ্ছে তখন সেটা কি হচ্ছে সিন্স সিন্স। এটা আমি জাস্ট টাইম বললাম, এটা এমন হতে পারে ধরো মান্থ বলে দিল, যে তুমি মে মাসে একটা কোর্স শুরু করেছো, তুমি সেটা গিয়ে শেষ করলে জুলাই আগস্ট মাসে বা জুলাই মাসে, তাহলে মে মাস থেকে তুমি যখন বলে দিলে যে আমি মে মাস থেকে শুরু করি, তার মানে কি মেটা স্পেসিফিক টাইম হয়ে গেল, মানে মে থেকে তুমি বুঝতে পারছো, তাই না? আবার যদি তোমাকে বলে দিই যে তুমি 2015 থেকে তুমি খেলা স্টার্ট করেছো, কোনো একটা কিছু খেলা বা ক্রিকেট খেলা, দেখো আমি 2015 বা 2010 বা কোনো একটা সালকে আমি স্পেসিফিক করে দিলাম যে ওই সাল থেকেই তুমি শুরু করেছো, তাহলে এই যে আমি এক্সাক্ট টাইম বলে দিচ্ছি অর্থাৎ পয়েন্ট বলে দিচ্ছি, সেখানে আমরা কি ইউজ করব সিন্স। আর যখন সেটার মধ্যেকার যে সময়টা বা অনেকক্ষণ সময় জুড়ে বোঝাবে তখন কি হবে ফর। ফর আমরা যদি 2-4টে এক্সাম্পল করি দেখো তাহলে তুমি বুঝতে পারবে, তারপরে আমি জিজ্ঞেস করবো যে তোমরা বুঝতে পেরেছো কি পারো না। দেখো আই হ্যাভ বিন রিডিং সিন্স ফর 3 আওয়ার্স, এটা কি হবে বলো তো, সিন্স হবে না ফর হবে? ফর। ফর হবে, কেন বলো তো? দেখো 3 ঘন্টা ধরে তুমি পড়ছো, তাহলে একটা ডিউরেশন মানে অনেকক্ষণ সময়, এটা কোনো স্পেসিফিক টাইম তোমাকে বলে দেয়নি, নির্দিষ্ট সময় কি বলে দিয়েছে যে 4টে 5টা, কি কোনো একটা দিন বা কোনো একটা মাস বা কোনো একটা বছর কিছু বলে দিয়েছে? বলেনি। তাহলে স্পেসিফিক টাইম তোমাকে বলেনি, মানে 3 ঘন্টা বলেছে, একটা ডিউরেশন বলেছে, তাহলে কি হবে এখানে ফর। ফর তারপরে দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান্ড সিন্স আ উইক, কি হবে এটা, সিন্স হবে না ফর হবে? তোমাদের সেন্সে কি মনে হচ্ছে? ফর। ফর হবে, কেন বলো? একটা ডিউরেশন বোঝাচ্ছে, এক একদম সপ্তাহ। উইক, এক সপ্তাহ জুড়ে, এক সপ্তাহ জুড়ে। সপ্তাহটা কিন্তু তোমাকে কিন্তু মেনশন করে দেয়নি যে ওই সপ্তাহে, সেই সপ্তাহে স্পষ্ট আমাকে বলে দিয়ে যে কোনো সপ্তাহ, আর সেটা কি সেই সপ্তাহ জুড়ে বোঝাচ্ছে, এক সপ্তাহ জুড়ে, তাহলে কি হবে ফর। ফর আবার দেখো যদি আমি দেখি, দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অর ফর লাস্ট উইক, এটা কি হবে বলতো? সিন্স। সিন্স। কেন বলতো? দেখো লাস্ট উইক বলে দিয়েছে, লাস্ট মানে উইকটাকে নির্দিষ্ট করে দিয়েছে লাস্ট শব্দটা দিয়ে, ঠিক আছে? উইক তো উইক কি সপ্তাহে 7 দিন, 7 দিন এভাবে, তাহলে 7 দিন জুড়ে উইক হচ্ছে, এই 7 দিন উইক একটা পিরিয়ড হয়ে গেল, ঠিক আছে? তার জন্য ফর, কিন্তু আমি সেই সপ্তাহটাকে আমি লাস্ট শব্দ দিয়ে আমি এটাকে স্পেসিফাই করে দিচ্ছি, যার জন্য আমরা এখানে কি ইউজ করব সিন্স। সিন্স, ঠিক আছে? তারপরে দেখো সীমা হ্যাজ বিন লিভিং সিন্স অর ফর জুন, বলো সীমা সিন্স। হ্যাজ বিন লিভিং হেয়ার জুন। জুন কি হবে? দেখো জুন একটা মাস নামে, একটা মাসের নাম বলে দিয়েছে, মানে স্পেসিফিক মান্থ তোমাকে উল্লেখ করে দিয়েছে। আমি আগেও বলেছিলাম যদি স্পেসিফিক মান্থ, ইয়ার অথবা কোনো সময় উল্লেখ করে দেয় তাহলে কি করি আমরা সিন্স বসাই, তাহলে এটা কি হবে সিন্স। কোনো ডাউট নেই আশা করি, কোনো ডাউট আছে? চলো তারপরে রাহুল আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স অর ফর 2015, দেখো 2015 বলেছে, তার মানে কি হবে একটা বছরের স্পেসিফিক করে উল্লেখ করে দিয়েছে যে 2015 থেকে আমি এখানে
থাকি, তাহলে কি হবে স্পেসিফিক টাইম হলে সিন্স। সিন্স মনে হতে পারে যে 2015 থেকে আজ তো 2024, 25, 26 হয়ে গেল, 25 হয়ে গেল, তাহলে তো এই সময়টার মাঝখানে যে সময়টাকে বোঝাচ্ছে এটা না। এখানে তো স্পষ্ট করে বলে দিচ্ছে যে তোমাকে 2015 থেকে সে শুরু করেছে। এখানে তো বলেনি যে 10 ইয়ার্স, সে 10 বছর আছে, সে 5 বছর আছে, মানে একটা ডিউরেশন তোমাকে একসঙ্গে বলে দিচ্ছে, এমন তো কিছু বলেনি। তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছে যে 2015 থেকে আছে, একটা টাইম বলে দিচ্ছে। সালটা মনে হচ্ছে অনেক বড়, তাহলে এখানে কেন সিন্স হবে, তাই তো? কিন্তু না, মনে রাখবে যেহেতু উল্লেখ করে দিচ্ছে তোমাকে, সেটা সাল হোক, সেটা মাস হোক, সেটা বছর হোক, তোমাকে সেটা স্পেসিফিক টাইম হিসাবেই ধরতে হবে, যেটা নির্দিষ্ট সময় আমাকে বলে দিচ্ছে। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স চাইল্ডহুড। এটা বলো, এটা একটু তোমাদের কাছে আননোন লাগতে পারে। হি হ্যাজ সিন্স হবে সিন্স হবে, childhood ভেরি গুড, একদম। চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স, হ্যাঁ, এগুলো দিয়ে যা আছে, ইনফ্যান্ট্রি, মানে ধরুন আমাদের লাইফ সার্কেল নিয়ে যে স্টেজগুলো আছে, সেই স্টেজ, যতগুলো স্টেজ আছে একদম ইনফ্যান্ট থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত, ওই স্টেজগুলো প্রত্যেকের সাথে কি হবে সিন্স, কারণ ওই স্টেজগুলো এক একটা স্পেসিফিক টাইম অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অ্যান্ড ফর লাস্ট উইক, আগে বলেছি। আই হ্যাভ বিন সিন্স ফর লাস্ট 2 উইকস, এটা কি হবে বলো তো? আই হ্যাভ বিন সিক সিন্স ফর লাস্ট 2 উইকস, এটা কি হবে বলো দেখি? ফর হবে, কেন বলো তো? ফর হবে এখানে। দিন হুম, লাস্ট লাস্ট উইক ছিল, আমরা কি বুঝে সিন্স বসিয়েছিলাম, ওটাকে স্পেসিফিক হয়ে যাচ্ছিল, তাহলে এখানেও তো লাস্ট উইক আছে, কিন্তু দেখো লাস্ট 2 উইকস বলে দিয়েছে। হুম, তো যেহেতু এখানে প্লুরাল চলে এসছে, প্লুরালের সঙ্গেও আমরা সিন্স ব্যবহার করতে পারি না। তো লাস্ট 2 উইকস এই কথাটা কিন্তু এটা স্পেসিফিক, যে আমি লাস্ট 2 সপ্তাহ, ঠিক আছে, মানে সেই সপ্তাহটাকে তোমাকে লাস্ট দিয়ে স্পেসিফিক করে দিচ্ছে, কিন্তু হলেও কিন্তু এখানে যেহেতু প্লুরাল চলে এসছে, সেক্ষেত্রে প্লুরাল সঙ্গে আমরা সিন্স ব্যবহার করতে পারবো না, কি ব্যবহার করবো? ফর। ফর, ঠিক আছে। চলো, আচ্ছা বলো, কারো ডাউট আছে এই সিন্স আর ফর নিয়ে? আর কারো ভুল হবে? কোনো ডাউট আছে বলো? বুঝতে পেরেছো তো নাকি? yes sir হ্যাঁ বলো, একজন কি বললে বলো। ওকে, চলো, আশা করি বুঝতে পেরেছো। যারা হয়তো একটু ডাউট আছে, এই জায়গাটা আবার দেখো, পরবর্তীকালে ভিডিওটা একবার দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবে, যেটা আমি বলেছি এখানে, ধরে নাও আমি একটা নর্মাল টাইম বলে দিয়েছি, এটা হতে পারে কোনো মান্থ, হতে পারে কোনো ইয়ার, ঠিক আছে, ইয়ার। বা কোনো স্পেসিফিক টাইম বলে দিলে তোমরা সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা মেলাবে, যে ডিউরেশন বলছে না কোনো স্পেসিফিক টাইম বলছে। ডিউরেশন বললে আমার হয়ে যাবে ফর, স্পেসিফিক টাইম বললে হয়ে যাবে আমার কি সিন্স, ব্যাস এইটুকুই মনে রাখো, বেশি গোলাতে যেও না। চলো, তারপরে দেখো টু অ্যান্ড টুয়ার্ডস। টু অ্যান্ড টুয়ার্ডস, টু অ্যান্ড টুয়ার্ডস কি হয় বলো তো? প্রথম যে সেন্টেন্সটা দেখি, দেখো যে শি ইজ গোয়িং টু স্টেশন, স্টেশনের দিকে যাচ্ছে। তারপরে সেন্টেন্সটা দেখো, সি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন। দুটোর কি অর্থ সেম নাকি না আলাদা নাকি? অ্যাকচুয়ালি দেখো, টু যখন ব্যবহার করি, প্রথম লাইনটার দিকে যদি তাকাও, যে সি ইজ গোয়িং টু দ্য স্টেশন, মানে এখানে তুমি কিছুটা, যখন আমরা দেখবো অনেক বন্ধুদের সঙ্গে গল্প করি, তখন আমরা অনেক সময় বলি না যে তুই স্টেশন যাবি, তার মানে কি তোমার এখানে একটা ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশন, গন্তব্য। হুম, তুমি একটা গন্তব্যের দিকে যাওয়ার কথা বলছো, ঠিক আছে, তার মানে কি তুমি সেখানে যাবে, তুমি সেখানে গিয়ে পৌঁছাবে। কিন্তু আবার যখন বলি আমরা, দেখবো অনেক সময় যে তুই কি স্টেশনের দিকে যাবি, তার মানে কি সে স্টেশনে যাওয়ার কথা বলছে না, স্টেশনের দিকে হয়তো সে কোথাও যাবে, সে ওখানে গিয়ে পৌঁছাতেও পারে, আবার নাও পৌঁছাতে পারে, তাই না? তো একটু ভালো করে ভাবো, যখন আমরা বলছি যে তুই কি ওই দিকে যাবি, তুই কি ওই মন্দির বা মসজিদের দিকে যাবি বা কোনো কিছুর দিকে যাবি, তখন আমরা মানে বলছি না যে ওই মন্দিরেই যেতে বা ওই মসজিদে যেতে, তার মানে কি সে ওই দিকে যাচ্ছে কোনো একটা কাজে, হয় সে যাবে অথবা যাবে না। কিন্তু টু এর ক্ষেত্রে এটা মানে স্পষ্ট যে সে স্টেশনে যাবে, তার গন্তব্য হচ্ছে স্টেশন। আর গন্তব্য মানে কি, যেখানে সে যেতে চাইছে বা যাবে, সেখানে গিয়ে পৌঁছাবে। তাহলে এই ধরনের দুটা সেন্স আছে, একটা হচ্ছে কি ডেস্টিনেশন, আর একটা হচ্ছে ডাইরেকশন। যদি কোনো ডাইরেকশন বোঝায় বা দিকে বোঝায়, তখন আমরা কি ইউজ করবো? টুয়ার্ডস। আবার যখন কোনো কিছু ডেস্টিনেশন বা গন্তব্য বোঝাবে, যে সে সেই দিকে যাবে, সেখানে গিয়ে পৌঁছাবে, এই অর্থে বোঝালে আমরা কি ইউজ করবো? টু। টু, ঠিক আছে, টু। তারপরে দেখো শি ওয়াকড টু দ্য পার্ক।
শি ওয়াকড টু দ্য পার্ক, কোনো সমস্যা নেই। তারপরে দেখো হি দ্য প্লেন ফ্লাইজ টুয়ার্ডস দ্য নর্থ, প্লেনটা কোন দিকে উঠছে, প্লেনটা কোন দিকে উঠছে, নর্থের দিকে যাচ্ছে, তাদের এখানে ডাইরেকশনে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? ডাইরেকশন হচ্ছে তার মানে কি টুয়ার্ডস দ্য প্লেন, দ্য প্লেন ফ্লাইজ টুয়ার্ডস দ্য নর্থ। আমরা টু আর টুয়ার্ডস দেখলাম। এখন এই একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এই হোম ওয়ার্ডটাকে নিয়ে, জানো তো এই হোম ওয়ার্ডটা খুব গন্ডগোল করে। অনেক সময় হোম ওয়ার্ড দিয়ে টু দিয়ে দেয় আমাদের, আর আমরা সুন্দর একদম ব্রাইট মেরে গোল করে চলে আসি, কিন্তু সেটা হয়ে যাবে এক মহা ভুল। শূন্য তো পাবেই পাবে, তার সঙ্গে মাইনাসও হয়ে যাবে। তো শি ওয়েন্ট টু হোম, এটা কিন্তু রং সেন্টেন্স। হোম ওয়ার্ডের সাথে এই একটাই ওয়ার্ড আছে, এর সাথে টু যায় না, ঠিক আছে? এই ওয়ার্ডের সাথে এই নাউনের আগে টু প্রিপোজিশন বসে না, বসে না। আবার এখানে ব্যতিক্রম দেখতে পাবে। দেখো যে আই ওয়েন্ট টু হোম ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু হোম ইয়েস্টারডে, দেখো এখানে হোম আছে, তার আগে টু এসছে, তার মানে কি এটাও ঠিক না, এখানেও টু হবে না। আই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, অথবা শুধু আই ওয়েন্ট হোম। তো শুনতে অড লাগছে তাই না, কিন্তু অড লাগলে কিছু করার নাই, গ্রামার যেটা রুলস সেটা আমাদের মেনে চলতে হবে, তাই তো? দেখো তারপরে দেখো আই কেম টু মাই হোম লাস্ট নাইট, এখানে দেখো এখানে হোম আছে, আছে কিনা, এখানে টু আছে, তাহলে আমরা করেছি হোমের সাথে টু আসে না, কিন্তু এটা ঠিক, রাইট। তার কারণ হচ্ছে এখানে টু এর পরে পরেই কিন্তু যে প্রোনাউনটা এসছে বা নাউনটা এসছে সেটা কিন্তু হোম নয়, কেন হোম তার পরে আছে, মায়ের পরে আছে, মায়ের প্রোনাউনের পরে হোম আছে। তাহলে আমরা এই যে রুলসটা পড়েছিলাম সেটা হচ্ছে সরাসরি টু এর পরে যদি হোম শব্দটা আসে তখন আমরা আর লিখতে পারবো না, কিন্তু যদি টু এর পরে যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ আসে, অর্থাৎ মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, দেয়ার্স, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন কোনগুলো বলেছিলাম আমি লিস্ট সুন্দর করে ওখানে বুঝিয়েছিলাম। যারা এখন দেখোনি প্রোনাউন ক্লাসটা দেখে নাও, আশা করি প্রোনাউন নিয়ে কোনো আর কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, পজিটিভ প্রোনাউন কাকে বলে, এগুলো সুন্দর করে বোঝানো আছে। তাহলে মাই, আমার, আওয়ার, ইয়োর, হ্যাঁ, এগুলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন নয় কিন্তু। মায়ের পজিটিভ প্রোনাউন কি মাইন, মাইন। আওয়ার থেকে আওয়ার্স, দেয়ার থেকে দেয়ার্স, ওগুলো হবে কি পজিটিভ প্রোনাউন। যাই হোক প্রোনাউন আমি যাচ্ছি না আজকে, এখানে আমি যেটা বলতে চাইছি যে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ চলে আসে টু এর পরে তাহলে আমরা সেখানে টু লিখতে পারবো, আদারওয়াইজ আমরা লিখতে পারবো না। তারপরে আই ওয়েন্ট টু ইয়োর হোম, দেখো হোমের আগে এখানে ইয়োর আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, হোম শব্দ আছে, কোনো সমস্যা নেই, তার আগে আমার কি চলে এসেছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও আমরা লিখতে পারবো টু, টু। কোনো ডাউট এটা নিয়ে? সরাসরি হোম শব্দ পেলে টু হবে না, আর যদি টু এর পরে আমার কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে আমরা সেখানে টু লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটাই এখানে মূল কথা, আর কিছু নেই, জাস্ট এই ছোট্ট কনসেপ্ট একটা। চলো এই পর্যন্তই ছিল আজকে মোটামুটি। প্রতিটা কোশ্চেন, প্রতিটা ধরে নাও যতগুলো কনসেপ্ট আছে সবগুলো অনেকগুলো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি, যাতে করে কোনো ধরনের কোনো কনফিউশন বা ডাউট তৈরি না হয়, সেই কনসেপ্টটাকে বুঝতে যাতে করে কোনো সমস্যা না হয়। অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এর কারণে, যাতে করে তোমাদের ক্লাসে ওই কনসেপ্টটার প্রতি যেন কোনো ইয়ে না থাকে, কোনো রকম কোনো ডাউট না থাকে। যখন তোমরা সলভ করতে যাবে দেখবে আমি যতগুলো আগে কনসেপ্ট করিয়েছি, যে কোনো ধরনের প্রিপারেশন চ্যাপ্টার তোমরা খোলো কোনো জায়গা থেকে, দেখবে মোটামুটি এই জায়গা থেকে আসবে, আর এই কনসেপ্টগুলোই পাবে যেগুলো তোমরা আরামসে ইজিলি করতে পারবে যদি তোমরা ক্লাসটা ভালো করে করে থাকো। ঠিক আছে, আজকে আমরা আর এক্সারসাইজ করবো না, কারণ আমরা অনেক এক্সারসাইজ অলরেডি করে ফেলেছি। আমার মনে হয় না আর কোনো এক্সারসাইজ আজকে এই চ্যাপ্টারের উপরে দরকার আছে। ঠিক আছে, আমরা যখন আজকে এটা প্রিপোজিশন পার্ট 1 ক্লাস, এরপরে আমরা দেখবো নো প্রিপোজিশন, আরও আছে ফিক্সড প্রিপোজিশন, আর আছে কি একই ওয়ার্ড কিন্তু আলাদা তোমার প্রিপোজিশন নেবে। তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো একসাথে আর একদিন ক্লাস করবো, সেই দিন শেষে যদি আমাদের সময় থাকে আমরা সেখানে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। ঠিক আছে, সেটা পার্ট 2 ক্লাস হবে। আজকে তাহলে এই পর্যন্তই, চলো ভালো করে পড়াশোনা করো, আর যে ভোকাবুলারি পার্টটা দিয়েছে সেগুলো আস্তে আস্তে পড়তে থাকো, নাহলে কিন্তু সময় পাবে না, ওগুলো কিন্তু টাইম লাগে মুখস্থ করতে। তাহলে তোমরা ওগুলো ভোকাবুলারি পার্টটা কিন্তু শুরু করে দাও যারা এখনো শুরু করোনি, আর আমি আরও দেবো আস্তে আস্তে। ঠিক আছে, সুতরাং পড়তে থাকো, চলো টাটা।